প্রথমে তো আসলে একটু এলোমেলো হয়ে গেছে। আমাদের তখনই লাইভটা সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, আমরা একটু এখনই লাইভ ক্লিয়ার করে নিই। আমরা এখন থেকে তুমি কি তাহলে ওটা আগে ডিলিট করে দাও? তুমি তাহলে এখন একটু শুরু করে দাও। হ্যাঁ, আমি শুরু প্রথমে করি লাইভটা দেখে আমাদের এটা চলতেছে কিনা লাইভটা। এখন লাইভ ঠিক আছে। ঠিক আছে, এখন আমরা আইডি দিয়ে আমরা একটু ভিডিওগুলো এখন শেয়ার করে নিই। দেখলাম এটা পার্সোনাল ভাবে। এখন অলরেডি মেম্বার আমাদের দুজন চলে আসুক। আমার আইডি একটা, আপনারা যারা লাইভটি দেখতেছেন আমাদের একটু কমেন্টে জানাবেন সাউন্ড ঠিক যদি ঠিক থাকে। আমাদের প্রথম আমরা লাইভটা সরাসরি আমাদের গ্রুপ থেকে না নিয়ে আমরা সরাসরি আইডি থেকে লাইভটা নিয়েছি, ওটা হুটহাট করি একটু সতর্কভাবে আমরা আসলে খেয়াল করি নিয়ত। সেক্ষেত্রে আপনারা যারা এখন লাইভটা আমাদের দেখবেন বা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে লাইভ ঠিক আছে কিনা। সাউন্ড যদি ঠিক থাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, আমরা আমি একটু কথা বলি পরে আমি শুরু করি। আসসালামু আলাইকুম। ডিপ্লোমা কৃষি বিদ্যুৎ সরকারি কৃষি অফিসার কোচিং, অর্থাৎ এবার যে 2360 জনের একটা ছাড়পত্র হলো, সার্কুলার হলো, সেই বিষয়ে গত নিয়োগে যে উপসহকারী কৃষি কর্মকর্তা 2021 সালে যে প্রিলিমিনারি যে একটা পরীক্ষা হয়েছে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ সরকারি কর্ম কমিশন যে পরীক্ষাটা নিয়েছেন, সেই পরীক্ষাতে বাংলা এবং সাধারণ জ্ঞান মানে কোথায় থেকে প্রশ্নগুলো করে বা কোথায় থেকে প্রশ্নগুলো হয়েছে, মানে এই বিষয়ে আপনার কাছে মানে পরীক্ষা যেহেতু দিবেন এই বিষয়ে আপনার কাছে ধারণা থাকা দরকার। ঠিক আছে, খালি পরীক্ষা হলে যাই তো আর লাভ নাই। আগে মানে পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে বুঝতে হবে, পরীক্ষা কোন জায়গা থেকে হতে পারে বা একটা প্রশ্ন ডিটেল জানার প্রয়োজন। খালি ঝাসা ঝাসা এই 4টা অপশন থাকলে একটা মিশে জানলেন, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেল কি মানে ডিটেলস একটা না জানলে জিনিসটা আপনার হয় না, মানে সঠিকভাবে জানা হয় না। সে কারণে আমরা প্রথম লাইভটা এসেছিলাম, আমরা গ্রুপ থেকে সরি আমরা আইডি থেকে এসেছিলাম, ভুল হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এখন গ্রুপ থেকে আবার লাইভে আবার আসলাম। আমরা অনেকে শিক্ষার্থী আমাদের কাছে জিজ্ঞেস করছেন যে স্যার আমাদের তো লাইভ দেখা যাচ্ছে না। আসলে তো ঠিকই লাইভ, আমি উপরে চিন্তা করলাম তো লাইভে আমাদের গেলে কোথায়, পরে চিন্তা ভাবনা করে দেখলাম তো লাইভ আমাদের আমাদের লাইভটা এখন লাইভ ঠিক আছে। তো আপনারা যারা লাইভ দেখবেন আমাদের লাইভটি একটু শেয়ার করবেন, কারণ আমাদের লাইভ যারা ভিডিও শেয়ার করবেন তাদেরকে মডেল টেস্ট ফ্রি একটা মডেল টেস্ট নেওয়ার একটা ব্যবস্থা করব। আপনারা আমাদের ভিডিওগুলো লাইভ শেয়ার করবেন। আমাদের সাথে আছেন কৃষিবিদ ওমর ফারুক স্যার, কর্মস্থল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন বাংলা এবং সাধারণ জ্ঞান প্রশ্ন সম্পর্কে একটু ধারণা দিবেন। ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ প্রশ্নে আমরা অ্যানালাইসিস করছি, স্যার অ্যানালাইসিস করছে। স্যার কিন্তু পিএইচসি অধীনে পরীক্ষা দিয়ে দিয়ে কিন্তু অভিজ্ঞ লোক। ঠিক আছে, আর স্যারের কথা কিন্তু ওই আপনার যেখানে সেখানে পাবেন না, শুধু আমাদের গ্রুপে এখানেই পাবেন। কারণ যারা বিসিএস পরীক্ষা বারবার দেয় বা আপনার পিএইচসি সম্পর্কে ভালো বুঝে, রুলস সম্পর্কে তাদের ধারণা বুঝে, আর যেখানে আপনি পরীক্ষা দিবেন স্যার এই জায়গাটা পেয়ে আসছে, সেক্ষেত্রে স্যারের ক্লাসটা স্যার যে কথাগুলো বলে মনোযোগ সহকারে দেখবেন। প্রয়োজনীয় ভিডিওটা বারবার টেনে টেনে দেখবেন, কারণ আমাদের আরো অন্যান্য গ্রুপে তো আজকে লাইভ থাকার কথা দেখবেন। সেক্ষেত্রে এখন আমরা বেশি সময় নষ্ট করছেন, কারণ এখন তো বাংলা সাধারণ জ্ঞান এই কয়টা বিষয় আপনার প্রশ্ন ধারণা দিবেন আপনাদের, এবং কি সে স্যার কথা বলবেন। ঠিক আছে, আমি দীর্ঘ করতেছি না স্যার। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর ফারুক, কর্মস্থল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আপনাদের উপসহকারী কৃষি অফিসার নিয়োগ প্রস্তুতির জন্য বাংলা এবং সাধারণ জ্ঞান এই দুইটা টপিক সম্পর্কে আমার মানে বিশ্লেষণমূলক কিছু কথাবার্তা বলবো। আপনার একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে। আসলে সর্বোপরি কথা বলে যে পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন, সরকারি কর্ম কমিশন একটা গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশন। বাংলাদেশের মধ্যে একটা সাংবিধানিক যে প্রতিষ্ঠান আছে তার মধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটা, এটা সংবিধানের 137 নং অনুচ্ছেদের ধারায় মানে প্রতিষ্ঠিত। এটাও একটা চাকরি পরীক্ষার প্রশ্ন যে সরকারি কর্ম কমিশন সংবিধানের কত নং অনুচ্ছেদ? 137। আচ্ছা, যাই হোক, আমরা সে প্রসঙ্গে না যাই। আসলে 10ম গ্রেডের একটা চাকরি, সেটা হলো সরকারি চাকরির একটা মানে সুবিধা। প্রথমে আপনাদের বলে রাখি, সেটা হলো আপনি যেদিন থেকে চাকরিটা জয়েন করবেন, জয়েন করার পর থেকে শুরু করে আপনাদের মানে আনটিল ডেথ, ইভেন আপনি যদি মারাও যান, আপনার স্ত্রী সন্তানের জন্য আপনার সেই
যেটা আমরা বলি পেনশন সুবিধাটা সে ভোগ করবে। তার মানে কি, একটা চাকরি যদি হয় আল্লাহর রহমতে আপনার আপাতত মানে 50 বছর 100 বছর আপনার আপনার জীবনটা কাভার হয়ে যাবে। এই জন্য আসলে 10ম গ্রেডের একটা চাকরি, এটা আসলে চাকরি না, আপনার যে জীবন চলার একটা জীবিকা, সেই চিন্তা ভাবনা নিয়ে একটু পড়াশোনা করবেন। একটু মনোযোগ দিয়ে একটু পড়াশোনা করেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনাদের সবাই এই সফলতা রেসে উত্তীর্ণ হবেন। আমরা একটু প্রশ্ন আলোকপাত করতেছি, সেটা হলো 2021 সালে উপসহকারী কৃষি অফিসার নিয়োগ পরীক্ষার যে প্রশ্নটা, এই প্রশ্নটা আলোকে একটু অ্যানালাইসিস করতে চাই। প্রথম আমরা বাংলা দিয়েই শুরু করি। বাংলা সম্পর্কে আমরা প্রশ্ন করতেছি। বাংলা পরীক্ষার প্রথম একটা প্রশ্ন আসছিল 2021 সালের মানে উপসাগরী কৃষি অফিসার পরীক্ষায়। সে প্রশ্নটা হলো, অমর একুশের প্রথম কবিতা কোনটি? এই যে অমর একুশের প্রথম কবিতা কোনটি, এই প্রশ্নটা দ্বারা আমরা বুঝতে পারি সেটা হলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম একটা কবিতা। আসলে দেখেন, এত প্রশ্ন থাকতে এই প্রশ্নটা কেন আসলো? আসাটার কারণটা হলো, আমাদের বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এই বাঙালি জাতির উন্মেষ ঘটেছে এই ভাষা আন্দোলনের ভিত্তিতে। এই জন্য ভাষা আন্দোলন ভিত্তিক একটা প্রশ্ন চাকরি পরীক্ষায় আসবেই। এই জন্য এখানে শুধু একটা প্রশ্ন দিচ্ছে, আসলে তো সবগুলা প্রশ্ন তো ভাষা আন্দোলন ভিত্তিক হবে না, এখানে একটা কিংবা দুটা প্রশ্নই যথেষ্ট। এই জন্য এখন কোনটা আসবে এটা কোচিং সেন্টারের সাথে একটু লাগিয়ে থাকবেন, আর পাশাপাশি বিভিন্ন বইপত্র একটু পড়াশোনা করবেন। আপনি পরবর্তীতে অনুমান করতে পারেন যে কোন প্রশ্নটা আসার মতো। এখানে একটা প্রশ্ন সেটা হলো যে অমর একুশের প্রথম কবিতা কোনটি? এটা লিখেছেন সেটা হলো বিখ্যাত একজন সাহিত্যিক মাহবুবুল আলম। ওনার একটা বিখ্যাত কবিতা, সেটা হলো কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, এই যে এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, এটা একটা বিখ্যাত কবিতা। এবং 21 সম্পর্কে, যে 1952 সালের 21 ফেব্রুয়ারি, ওই দিন বিকেলবেলায় প্রথমেই এই কবিতাটা লেখা হয়েছে, এবং এই কবিতাটা লেখার সাথে সাথেই এটাই বলা হচ্ছে যে প্রথম কবিতা। আর এই ভাষা আন্দোলন ভিত্তিক অনেক কবিতা আছে, তার মধ্যে আমরা জানি বিখ্যাত একটা জিনিস নাটক, সেটা হলো কবর নাটক। এখন আপনারা বলতে পারেন বিখ্যাত একটা কবর, কিন্তু কবিতাও আছে। কবিতাটা হলো পল্লী কবি জসিমউদ্দিনের, ওটা ভাষা আন্দোলন ভিত্তিক নয়, কিন্তু নাটকটা যেটা মনির চৌধুরী লিখেছেন সেটা ভাষা আন্দোলন ভিত্তিক একটা নাটক। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং ভাষা আন্দোলন ভিত্তিক একটা উপন্যাস আছে, সেটা হলো আরেক ফাল্গুন, জহির রায়হানের। এবং ভাষা আন্দোলন ভিত্তিক আরেকটা উপন্যাস আছে, সেটা হলো আর্তনাদ, শওকত ওসমানের। এই জন্য আমরা বলতেছি যে ভাষা আন্দোলন ভিত্তিক একটা কবি মানে একটা প্রশ্ন, ভাষা আন্দোলন ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য। এই যে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, এখান থেকে একটা প্রশ্ন আপনারা কমন পাবেন। এখন এই ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা, তারপরে বিশেষ করে উপন্যাস, এই জিনিসগুলো আপনারা একটু অ্যানালাইসিস করবেন। এখন কোন প্রশ্নটা আসবে স্পেসিফিক তো বলা যাবে না, তবে আপনারা ভাষা আন্দোলন ভিত্তিক একটু স্টাডি করবেন, আল্লাহর রহমতে একটা প্রশ্ন কমন পাবেন। তারপর সেকেন্ড যে প্রশ্নটা এখানে চলে আসছে, সেটা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নয় কোনটি? এই যে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রশ্ন, তার মানে আমরা সেকেন্ড প্রশ্ন যেটা পাবো সেটা হলো কি মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন গল্প আছে, উপন্যাস আছে, নাটক আছে। এর মধ্যে যেটা এখানে মানে গুরুত্বপূর্ণ, যে পায়ের আজ পাওয়া যায়, এই যে একমাত্র আমার পায়ের আজ পাওয়া যায় এই দেশে, এই বেশে ঘুম নেই নুরুল দিনের সারা জীবন, এই পদ্ধতি অপশনগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক
উপন্যাস সেটা হচ্ছে সৈয়দ শামসুল হক রচিত পায়ের আওয়াজ পাওয়া যায়। এখন মুক্তিযুদ্ধ ভিত্তিক আরো বহুত উপন্যাস আছে, যেমন শওকত ওসমানের নেকড়ে অরণ্য, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক গুরুত্বপূর্ণ। যেমন আমাদের বিখ্যাত একজন সাহিত্যিক হুমায়ুন আহমেদের জ্যোৎস্না ও জননীর গল্প, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, একজন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যে প্রশ্নটা না বললেই নয়, প্রথম যেটা সেটা হলো যে আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এখন আপনাকে তাহলে এই মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, এখানে নাটক, উপন্যাস, প্রবন্ধ, তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক এখানে নাটক আসতে পারে, উপন্যাস আসতে পারে, প্রবন্ধ আসতে পারে, যে কোনো একটা কবিতাও আসতে পারে। এই জন্য আমরা যদি মুক্তিযুদ্ধ ভিত্তিক দুই একটা বই অ্যানালাইসিস করে যদি একটু পড়তে পারে, এখান থেকে একটা প্রশ্ন আমরা মাস্ট কমন পাবো। এবং তার পরবর্তীতে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল নোবেল পুরস্কার পেয়েছেন? আসলে দেখেন, পৃথিবীর মধ্যে প্রেস্টিজিয়াস এবং সর্বোচ্চ অবদানের জন্য এই নোবেল প্রাইজটা দেওয়া হয়। আর আমরা যারা বাংলাদেশি এবং বাঙালি, আমাদের গর্ব করার মতো খুব বেশি কিছু নাই। নোবেল প্রাইজ পাইছে যে বাংলাতে যারা বাংলা ভাষায় কথা বলে, এরকম তিনজন, শুধুমাত্র তিনজন ব্যক্তি নোবেল প্রাইজ পেয়েছে। তার মধ্যে প্রথম এই যে সেই 1913 সালে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আর আমাদের অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এই তিনজন, ওনারা বাংলা ভাষায় কথা বলেন, এই তিনজন ব্যক্তি। আর এই তিনজন সম্পর্কে কোনো ব্যক্তি যদি না জানে, এটা এক ধরনের পাপ হবে বলা চলে। এই চাকরির ক্ষেত্রে এই তিনজন ব্যক্তি সম্পর্কে যদি একটু কত সালে নোবেল প্রাইজটা পেয়েছেন এবং কে কোনটাতে পেয়েছেন, এটা যদি না জানে, তাহলে আমি বলি যে আসলে এক ধরনের পাপ হয়ে যাবে চাকরির ক্ষেত্রে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই তিনজন মনীষীর নাম আমরা যদি জানতে না পারি, তাহলে তো চাকরি পরীক্ষায় বসাটা ঠিক হবে না মনে করে। আর যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন করি, সেটা হলো পিএসসির আন্ডারে 11 জন সাহিত্যিক আছে। এই 11 জন সাহিত্যিক, আমরা যদি এই 11 জন সাহিত্যিক সম্পর্কে, আসলে কবি সাহিত্যিক তো অনেক আছে, কিন্তু এই 11 জন সাহিত্যিক যদি কেউ যদি না পড়ে, তাহলে সে চাকরি পরীক্ষা দেওয়া তার জন্য ঠিক না। এই 11 জন সাহিত্যিক আমি একটু লিখে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে যদি শোনেন। 1 নম্বর হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই পিএসসির একজন লিস্টেড সাহিত্যিক, জানতেই হবে আপনাকে। আপনি যেখানেই পারেন সেটা গুগল থেকে আপনি পড়তে পারেন, বিভিন্ন বই থেকে পড়তে পারেন, কিংবা যে কোনো কোচিং সেন্টারের থেকে শীট পাতি নিয়ে আপনি পড়তে পারেন, কিন্তু ওনাদের সম্পর্কে ডিটেইলস জানতে হবে। কয়টা উপন্যাস লিখেছেন, কয়টা গল্প লিখেছেন, ওনাদের কোন কোন গল্পের চরিত্রটা কি, কোন উপন্যাসটা কিসের উপর প্রেক্ষিতে লিখেছেন, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। যদি না জানেন, তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে আপনাদের, বিশেষ করে চাকরির ক্ষেত্রে। এই জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর 2 নম্বর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আসলে দেখেন এগুলো এগুলো এক একজন সাহিত্যিক এক একটা ব্র্যান্ড। ওনারা এই বাংলা, আমাদের এই বাংলা সাহিত্যটা এমন ভাবে সমৃদ্ধ করেছেন, যেমন আমরা যদি বলি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ওনাকে বলা হয় বাংলা সাহিত্যের উপন্যাস প্রতিষ্ঠিত ধারার পুরুষ আর কি, বলা ছিল উপন্যাসের জনক। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা জানি যে উনি গদ্যের জনক, কারণ উনি প্রথম দাড়ি, কমা, সেমিকোলন এগুলো ঠিক করছেন। যে এই জন্য এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যতগুলা সাহিত্যিক কর্ম আছে সুন্দরভাবে লিখে আপনারা মুখস্থ করে ফেলবেন, এবং মানে একটু বারবার পড়বেন। কঠিন কিছু না, বারবার একটু পরে বাংলা বিষয় তো, আমরা বাংলায় যেহেতু বাংলা ভাষা দিয়ে কথা হলে বাংলা আমরা সবাই পারি, বাংলা সবাই পড়তে পারি। আর এই বিষয়গুলো একটু মানে বারবার পড়বেন, কারণ এটা পড়ার দ্বারা যদি আপনার চাকরি হয়, আপাতত 100 বছর আপনার কোনো টেনশন নাই, আপনার জীবদ্দশায় তো সমস্যা হবেই না ইনশাল্লাহ। আর আপনার নেক্সট প্রজন্মটা যদি ঠিকঠাক মতো তুলে যেতে পারেন, তাহলে বলা চলে যে আপাতত 100 বছর আপনার কোনো সমস্যা হবে না। এই জন্য এক একটা চাকরির পড়া মনে করবেন যে এটা আপনার জন্য একটা ঔষধ। 3 নম্বর, হলো মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত উনি আমাদের এই বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক। শুধু সনেটের প্রবর্তক না, উনি বাংলা সাহিত্যের মানে সার্থক নাটক এবং মহাকাব্যের রচয়িতা। এই মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে যে জানে না, ওনার আসলে চাকরি পরীক্ষায় নাম্বার তোলা খুব কঠিন হয়ে যাবে। এই জন্য মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে মোটামুটি স্বচ্ছ ধারণা থাকতে হবে। এই জন্য মাইকেল মধুসূদন দত্ত। মীর মোশাররফ হোসেন। এই মীর মোশাররফ উনি বাংলা সাহিত্যের মুসলিমদের মধ্যে সর্বপ্রথম উপন্যাস লেখেন। এই জন্য এই মীর মোশাররফ হোসেন খুবই গুরুত্বপূর্ণ, এবং পিএসসির একজন তালিকাভুক্ত সাহিত্যিক। ওনার সম্পর্কে আপনাদের জানতে হবে। এখানে আমরা যে কথা লিখলাম সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু মিত্র, কাজী নজরুল ইসলাম, জসিম উদ্দিন, ফররুখ আহমদ, কায়কোবাদ এবং বেগম রোকেয়া। এই যে পিএসসির তালিকাভুক্ত এই 11 জন সাহিত্যিক, এখান থেকে কমসে কম 4টা প্রশ্ন আপনারা মাস্ট পাবেন। তার মানে আমরা
এখানে 20টা প্রশ্ন যদি অ্যানালাইসিস করি, তার মানে ভাষা আন্দোলন ভিত্তিক একটা প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক 1টা থেকে 2টা প্রশ্ন, আর এখানে এই যে 11টা সাহিত্যিক, এইখান থেকে কমসে কম 4টা প্রশ্ন। তাহলে এখানে আপনি প্রশ্ন পাইতেছেন 6টা থেকে 7টা প্রশ্ন। আর এরপর থেকে আপনাদের বাগধারা, বাগধারা থেকে একটা প্রশ্ন আপনারা পাবেন। এখানে যে প্রশ্নটা আসে সেটা হলো কান ভারী করা। আপনারা তো জানেন না আসলে কান ভারী করা মানে কি, যে কানের ভিতরে একটু কুপরামর্শ দেওয়া। এটা আসলে আমরা এখন মুখের খাতিরে বলতেছি, কিন্তু বাগধারা আসলে আপনারা 200-400 যদি মুখস্থ করেন, পরবর্তীতে আপনি তখন বস হয়ে যাবেন, তো বলতে পারবেন যে আসলে এই বাগধারাটার প্রশ্ন তো উত্তর তো এটা। এই জন্য বাগধারা সম্পর্কে একটা চাকরি পরীক্ষা প্রশ্ন আসবে। এই জন্য বাগধারার আপাতত যে কোনো বই থেকে ব্যাস সবগুলো একটু মুখস্থ রাখবেন, দেখবেন যে কাজে দিবে। তারপর আরেকটা আরেকটা প্রশ্ন আসছে, সেটা হলো এগুলো তাহলে এখন মিশিয়ে দিতে পারি। হ্যাঁ, আমাদের লাইভে এখন 29 জন দেখতেছেন। এখান থেকে আছেন মিজানুর রহমান, লিখতেছেন খুলনা। ধন্যবাদ। এখানে আমি কিছু লিখছি শব্দ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, সমাজচারিত শব্দ এবং মিশ্র শব্দ। এই যে এখানে 5টা টাইপ লিখছি, এখান থেকে কমসে কম 2টা থেকে 3টা প্রশ্ন আপনি মাস্ট পাবেন। 2টা থেকে 3টা প্রশ্ন। এখন এই যে শব্দ, এই শব্দের মধ্যে আপনি পাচ্ছেন সেটা হলো যে শব্দের উৎপত্তি, ব্যুৎপত্তিগত অর্থ, এই যে যেমন সেটা বিদেশি শব্দ, সমার্থক শব্দ, বিদেশি শব্দ। তারপরে এখান থেকে আপনারা পাবেন যোগড় শব্দ, যৌগিক শব্দ। এই প্রশ্নগুলা এইখান থেকে পাবেন। সমার্থক শব্দ সেটা হলো আমরা জানি যে চাঁদ, পৃথিবী, জল, আকাশ, এগুলোর সমার্থক শব্দ। একটা শব্দের অনেকগুলা শব্দ আছে, এই শব্দগুলা আপনাকে মানে মুখস্থ করতে হবে। জি, আর এখান থেকে একটা প্রশ্ন আসবে। এটা কেউ যদি এই শব্দকে কেউ যদি মানে তার শব্দ ভান্ডার যদি মুখস্থ না করে, মিস হয়ে যাবে একটা প্রশ্ন, একটা মার্ক মিস হয়ে যাবে। তারপর আরেকটা হলো পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ সেটা হলো যে এই যে ইংরেজি কিছু শব্দ আছে, আমাদের লিস্টে বইয়ের মধ্যে কিছু আছে, 200-400 মুখস্থ করলে হয়ে যাবে। এখানে যেটা আছে সেটা হলো ওয়াক আউট। এই যে 2021 সালে একটা প্রশ্ন আসছে, সেটা হলো ওয়াক আউট। এই ওয়াক আউট শব্দটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মজার বিষয়। সেটা হলো যখন আমরা সংসদে দেখি যে বিরোধী দল সরকারি দলের সাথে একটু মতানৈক্য হলে ওনারা ওয়াক আউট করেন, তার মানে কি সভা বর্জন করেন। এই যে ওয়াক আউট শব্দটা আসলে আমাদের এই দেশের মধ্যে বিশেষ করে বিরোধী দল যখন সভা বর্জন করেন, তখনই এই শব্দটা, সভা বর্জন বা দেখে ওনারা ওয়াক আউট এই শব্দটা ব্যবহার করেন। এই জন্য একটা গুরুত্বপূর্ণ শব্দ এই পারিভাষিক। এখন এই ওয়াক আউট মানে সভা বর্জন। এই শব্দটা 2021 সালে এই উপসহকারী কৃষি অফিসার পরীক্ষায় এই প্রশ্নটা আসছিলেন। এই জন্য আমরা এটা বলতে পারি যে পারিভাষিক শব্দ একটা আসবে, এখন কোনটা আসবে ওটা আপনারা খুঁজে বের করবেন। এটা আমার দায়িত্ব। সেটা হলো যে এইখান থেকে একটা প্রশ্ন হবে, আর কোন প্রশ্নটা হবে এটা আপনারা পরে কমন ফেলবেন। এখানে আরেকটা প্রশ্ন আসছিল, সেটা হলো আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এটার এই গানটির সুরকার কে? এখন দেখেন, ওই যে আমি আপনাদের প্রথমেই বলছিলাম
সেটা হলো ভাষা আন্দোলন ভিত্তিক একটা প্রশ্ন। ভাষা আন্দোলন ভিত্তিক এই প্রশ্নটা কেউ যদি না পড়ে তার জন্য আসলে কঠিন হয়ে যাবে। তবে এই প্রশ্নটা সম্পর্কে একটু একটু ডিটেইলস জানার চেষ্টা করি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এটা আসলে লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী, খুব ভালো হবে, লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। কিন্তু সুরকার করেছেন, এটা প্রথম দিকে সুরকার করেছিলেন আব্দুল লতিফ। এটা চাকরি পরীক্ষায় আসে, যদি বলে প্রথম সুরকারকে, প্রথম সুরকার সেটা হলো আব্দুল লতিফ। কিন্তু আব্দুল লতিফের পর এটা সময়গত ভাবে যেটা গাওয়ায়, এটার সুরকার হলো আলতাফ মাহমুদ। খুবই গুরুত্বপূর্ণ যে এখন বর্তমানে যেটা আমরা যে আমার ভাইয়ের 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার সুরকার সেটা হলো আলতাফ মাহমুদ। স্যার অনেকে লেস লাগাই দেয় প্রথম সুরকার আর হ্যাঁ, বর্তমান সুরকার লেস লাগাই দেয়। প্রথম সুরকার যদি বলে তাহলে আব্দুল লতিফ, আর এখন বর্তমানে যেটা সুরকার সেটা হলো আলতাফ মাহমুদ। আব্দুল লতিফ আগেরটা আর বর্তমানে এটা আলতাফ মাহমুদ। আর এটা লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী, উনি অবশ্য কিছুদিন আগে মারা গেছেন। এখানে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো মানে ব্যাকরণ পাঠ থেকে আছে, সেটা হলো বাংলা প্রত্যঙ্গের মাধ্যমে উচ্চারিত আওয়াজকে বলা হয় কি, মানে বাক প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে প্রথম আওয়াজ করা হয় এই আওয়াজকে কি বলা হয়। এখন আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলি। বাংলা বাক প্রত্যঙ্গের মাধ্যমে আওয়াজকে বলা হয় ধ্বনি। যে আমরা মুখ দিয়ে যে আওয়াজ করি এটাই হলো ধ্বনি। যেমন আ অ, এই যে এই উচ্চারণটা, এই যে অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে কণ্ঠনালী, মুখ, জিহ্বা, এগুলোর মাধ্যমে যে আমার মুখ দিয়ে যে আওয়াজটা হচ্ছে এই আওয়াজটাকে বলা হয় ধ্বনি। তাহলে ধ্বনিটা হলো মুখের আওয়াজ, মুখের আওয়াজ। আর এই ধ্বনি যখন আমরা লিখিত একটা রূপ দেই তখন সেটা হয়ে যায় বর্ণ। তাহলে এখন অনেকে বলতে পারেন যে বর্ণ আর ধ্বনি এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য, ধ্বনিটা হলো মুখের আওয়াজ আর বর্ণটা হলো সেই ধ্বনির লিখিত রূপ, যে আমরা কেমনে লিখি। যেমন আমরা বললাম অ, এটা হয়ে গেল বর্ণ, আর মুখ দিয়ে বললাম যে অ, ওটা হয়ে গেল ধ্বনি। এটা হলো ধ্বনি আর বর্ণ। এখন আর একটা মানে একটু সূক্ষ্ম বিশ্লেষণ সেটা একটু জানা দেয়, সেটা হলো যে অক্ষর। অক্ষরটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অক্ষরটা হলো আমরা একসাথে মানে ক্ষুদ্রভাবে যেটা উচ্চারণ করি সেটা হলো অক্ষর। অক্ষর বলতে আমরা ক খ গ ঘ এগুলো বুঝি না। যাকে ইংরেজিতে বলা হয়, আমরা যে বলি যে সিলাবল, ওই সিলাবলটাই আসলে বলা চলে অক্ষর। সিলাবলটাই বলা হয়, ইংরেজিতে বলি আমরা সিলাবল, আর বাংলাতে হলো অক্ষর। এখন অক্ষর আবার মানে দুই প্রকার, সেটা হলো যে একটা হলো ব্যঞ্জনান্ত আর একটা হলো স্বরান্ত। এই যে আর ইংরেজির ক্ষেত্রে যে মনোসিলাবল, ডাইসিলাবল, পলিসিলাবল, আর বাংলার ক্ষেত্রে শুধু এই দুইটাই, যেন একসাথে যতটুকু উচ্চারণ করা যায় এটাকে বলা হয় অক্ষর। তার মানে এখানে একটা প্রশ্ন দেখতে পারলাম, সেটা হলো এই প্রশ্নটা মানে ব্যাকরণের একদম মৌলিক ব্যাকরণ মানে প্রথম পাঠ থেকে এই প্রশ্নটা আসছেন। তাহলে এই জন্য আমরা এই বিষয়টা একটু খেয়াল করব।
আরেকটা প্রশ্ন সেটা হলো যে বাংলা ভাষায় সনেটের জনককে। এই যে আমরা বলছিলাম যে পিএসসির 11 জন সাহিত্যিক, 11 জন সাহিত্যিক থেকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা যে মাইকেল মধুসূদন দত্ত। এই 11 জন পিএসসির যে কোনো একটা না একটা প্রশ্ন আপনারা পাবেন এই যে এই 11 জন থেকে। কারণ এই 11 জন থেকে যদি কোনো প্রশ্ন না করে তাহলে সেই প্রশ্নটা একটা পূর্ণ মাত্রা পায় না। এই জন্য এই 11 জন সাহিত্যিক থেকে ইন ডিটেইলস আপনাদেরকে জানতে হবে। আর এখানে বলা হলো যে বাংলা ভাষায় সনেটের জনককে। বাংলা ভাষায় সনেটের জনক একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ একটা উত্তর, সেটা হলো মাইকেল মধুসূদন দত্ত। এখন সনেট এই শব্দটা একটু বিদেশি শব্দ। আসলে ইতালীয় সনেট থেকে মানে আমাদের এই বাংলাদেশের এই সনেটটা আসছে, এবং এই সনেট যে মানে চতুর্দশপদী কবিতার যে একটা মানে ধারা, এটা আসলে বাংলাদেশের প্রথম মাইকেল মধুসূদন দত্ত উনি এই তৈরি করেছেন। মাইকেল মধুসূদন দত্ত, এই যে মধুসূদন দত্ত এই বানানটাও একটা চাকরি পরীক্ষার প্রশ্ন। এই যে মধু বলতে এই যে ম রস্যকার, তারপরে দন্ত শয় এই দীর্ঘ উকার দ দন্ত ন, মধুসূদন। এই জন্য একটু খেয়াল, এই জন্য পিএসসির কবি সাহিত্যিকদের নাম যেভাবে আছে ঠিক সেভাবেই আসতে পারে, মানে বানানের স্পেলিংটা আসতে পারে। এটাও একটা চাকরি পরীক্ষার প্রশ্ন। যেমন আমি এর আগে লিখছিলাম মীর মোশাররফ হোসেন, এই যে মোশাররফ না, কিন্তু এটা না, এটা হলো মোশাররফ। এটাও একটা চাকরি পরীক্ষার প্রশ্ন। এই জন্য আসলে একটু খেয়াল, যাই কিছু পড়ি একটু বুঝে শুনে যদি পড়তে পারি তাহলে আমাদের সবকিছু কভার হবে ইনশাল্লাহ। এখানে আরেকটা শব্দ আসছে, সেটা হলো জল শব্দের সমার্থক শব্দ। জল আমি প্রথমেই বলছিলাম যে সমার্থক শব্দ। সমর্থক শব্দ এই জন্য আসলে এখানে একটা একটা প্রশ্ন দিয়েছে। আসলে সমর্থক শব্দ তো অনেকগুলো আছে, সবগুলো যদি আমি বলতে চাই তাহলে এই লাইভ ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য যে কোনো একটা চাকরি পরীক্ষার একটা যে কোনো একটা বই থেকে মোটামুটি গুরুত্বপূর্ণ যেগুলো আছে একটু পড়ে নেবেন। বিশেষ করে জল, আকাশ, চাঁদ, পৃথিবী, বায়ু, আগুন, এই শব্দগুলার সমার্থক শব্দ তো আপনাকে জানতেই হবে। যে সেই জন্য আমি বারবার যেটা বলি, একটু বই পড়েন। কারণ বই পড়া ছাড়া চাকরি পরীক্ষা মানে হবে বলে আমি আশা করি না। এই জন্য যাই হোক আপনারা একটু বই পড়েন। আর এই কোচিং সেন্টারে লেগে থাকার কারণ হলো কি, আপনাকে বই পড়তে বাধ্য করবে। আমরা কোচিং সেন্টার বিশেষ করে যাই যেখানে পড়ি না কেন, এখানে থাকার একটা সুবিধা, সেটা হলো আমরা কিছু টাকা ইনভেস্ট করে পড়াশোনা টেকে থাকি। অনেকগুলা বই আপনার কাছে যদি আসে তাহলে আপনার কাছে সাগর মনে হয় যে আসলে কোনটা রেখে কোনটা পড়বো। আর এখানে যদি আসেন একটু আপনি যদি যদি সপ্তাহে যদি দু একটা পরীক্ষা দেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আপনার ঘাটতিটা কোথায় এবং কিভাবে পড়তে হবে। একটা ট্র্যাকে থাকবেন, একটা বাইন্ডিংস এর মধ্যে থাকবেন, এবং দিন শেষে দেখাতে হবে যে আপনার সবগুলো বই কভার হয়ে গেছে এবং চাকরি পরীক্ষার আপনি একজন সত্যিকারের যোদ্ধা হয়ে এখানে পরিণত হয়ে গেছেন। এই জন্য আমি বলি যে আপনারা পড়াশোনার সাথে লেগে থাকেন আর বারবার পরীক্ষা দেন। একটু একটা টপিক মুখস্থ করেন আর পরীক্ষা দেন, মুখস্থ করেন আর পরীক্ষা দেন। এর দ্বারা আপনার মনের ভিতর জানার একটা স্পৃহা জাগবে, আর পাশাপাশি আপনার ব্রেনটা শার্প হবে এবং আপনার ভুল হওয়ার চান্স একদম কমে যাবে। এই জন্য আমি বলি যে বারবার পরীক্ষা দেন এবং বারবার একটু জানার চেষ্টা করুন। এখানে আরেকটা প্রশ্ন আসছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আধুনিক বাংলা কবিতার ভোরের পাখি। এই যে ভোরের পাখি,
আধুনিক বাংলা কবিতার ভোরের পাখি, তার মানে এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে কবি সাহিত্যিকদের ছদ্মনাম এবং উপনাম, এখান থেকে একটা প্রশ্ন আসবে। তাহলে কবি সাহিত্যিকদের ছদ্মনাম এবং উপনাম। কবি সাহিত্যিকদের ছদ্মনাম এবং উপনাম থেকে একটা প্রশ্ন আসবে। এখন যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বলি ভানু সিংহ, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, আসলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন পল্লী কবি। এরকম আপনার যদি এক পৃষ্ঠা যদি যদি পড়েন, বিশেষ করে বিভিন্ন চাকরি পরীক্ষার এমন কোনো বই নেই যে যেখানে এই সাহিত্যিকদের ছদ্মনাম এবং উপনামটা নাই। প্রত্যেক বইয়ের মধ্যে পাবেন। এখান থেকে একটা প্রশ্ন আসবে, আপনি এটা লিখে রাখুন। ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তী। বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। আর ফরুক আহমেদ মুসলিম রেনেসার কবি। জীবনানন্দ দাশকে বলা হয় রূপসী বাংলার কবি, নির্জনতার কবি। এবং কায়িকবাদের প্রকৃত নাম হলো মোহাম্মদ কাজেম আল কুরাইশি। মোহাম্মদ কাজেম আল কুরাইশি হলো কায়িকবাদের আসল নাম। এখানে আমি আরেকটা প্রশ্নে চলে যাই, সেটা হলো কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এই যে আমি আপনাদের আগে বলেছিলাম যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, তার মানে কি যে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। তারপর এখান থেকে আমরা যে ক্লাসিফিকেশন করলাম যে বিভিন্ন 11 জন পিএসসির সাহিত্যিক, এখান থেকে প্রশ্ন। তারপরে শব্দ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, এখান থেকে প্রশ্ন আপনাদের আসবেই। তারপর এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো চর্যাপদ কোন যুগের কাব্য? চর্যাপদ কোন যুগের কাব্য? এখন আমাদের যে বাংলা সাহিত্যটা আছে, এই বাংলা সাহিত্যটা মানে সময়কে নিরূপণ করার জন্য আমাদের যে বাংলা সাহিত্যিক আছে, ইতিহাসবিদ, ওনারা এটা একটা সময়কে নির্ধারণ করছে। সেটা হলো যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগের সালটা হলো 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগ হলো 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং আধুনিক যুগ তাহলে আমরা এই ক্লাসিফিকেশনের মাধ্যমে জানতে পারি প্রাচীন যুগ 650 সাল থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, এটা হলো প্রাচীন যুগ। মধ্যযুগ হলো 1201 সাল থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং আধুনিক যুগ হলো 1801 থেকে এই বর্তমান পর্যন্ত, এটা হলো আধুনিক যুগ। এখন এখান থেকে যে প্রশ্নটা বলা হয় যে চর্যাপদ, আসলে চর্যাপদ সেই প্রাচীন যুগের একটা সাহিত্য। এবং এই চর্যাপদ সম্পর্কে একটা প্রশ্ন আসবে আপনাদের, বিশেষ করে মানে প্রাচীন যুগ সম্পর্কে, মানে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই প্রাচীন যুগ থেকে একটা প্রশ্ন আপনারা পাবেন। প্রাচীন যুগের সাহিত্য থেকে একটা প্রশ্ন, সেটা এখন চর্যাপদ আছে। এখন চর্যাপদ কে কে লিখেছেন, তারপর চর্যাপদ সম্পর্কে কিছু প্রবন্ধ আছে। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন। তারপরে এই যে এই প্রাচীন যুগ সম্পর্কে আরো কিছু সাহিত্যিক লিখেছেন। এই জিনিসগুলা
আপনাদেরকে একটু জানতে হবে এই প্রাচীন যুগ সম্পর্কে একটা প্রশ্ন। বিসিএস এর ক্ষেত্রে 3টা প্রশ্ন আসে, কিন্তু এর ক্ষেত্রে এই পিএসসির 10ম গ্রেডের জন্য একটা প্রশ্ন আপনি মাস্ট পাবেন। এখানে সাল সম্পর্কে আসলে বিস্তারিত বলতে গেলে তো অনেক সময় লাগবে। আমরা যে মধ্যযুগের মধ্যে এই 1201 থেকে 1800 সাল পর্যন্ত এটা মধ্যযুগ, এবং এর মধ্যে থেকে 1201 সাল থেকে 1350 সাল পর্যন্ত এই এই সালটাকে বলা হয় অন্ধকার যুগ। কারণ এই যুগের মধ্যে মানে সাহিত্য মানে যেভাবে প্রচার প্রসার হওয়ার কথা ছিল সেভাবে হয়নি, খুবই সীমিত আকারে। এবং আরেকটা যেটা না বললেই নয়, সেটা হলো এই সালটার সময় মানে তুর্কি শাসন, এই উপমহাদেশে তুর্কি শাসন চলছে। ওই সময় সাহিত্য প্রচার খুবই কম চলছে আর কি। এই জন্য আমরা এই যুগ ভেদে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ এই সালগুলা সম্পর্কে এই প্রাচীন যুগের কি কি সাহিত্য আছে, মধ্যযুগের মধ্যে কি কি সাহিত্য আছে, এবং এই আধুনিক যুগের মধ্যে, আধুনিক যুগ তো আসলে পরিশেষ করা যাবে না, তার মধ্যে থেকে ওই যে 11 জন সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ। আর কিছু টপ লিস্টেড সাহিত্য আছে, এগুলো আপনারা আমাদের কাছে থাকবেন, আস্তে আস্তে সব পেয়ে যাবেন। এই জন্য আমি আপনাদের বলি যে আপনারা একটু পড়াশোনায় মনোযোগী হন এবং আমাদের এই কার্যকলাপগুলো একটু আপডেট হন এবং খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন। আশা করি আল্লাহ রহমতে আপনাদের সবকিছু কভার হয়ে যাবে। এখানে আরেকটা প্রশ্ন, সেটা হলো বাংলা গদ্যের জনককে। বাংলা গদ্যের জনক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওই যে আমি আপনাদেরকে বলছিলাম যে 11 জন সাহিত্যিক, তার মধ্যে এই একটা প্রশ্ন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়, যে তিনি প্রথম জ্যোতিচিহ্ন, বিশেষ করে বিরাম চিহ্নের প্রবর্তক। পেঁপে শব্দটি কোন ভাষা থেকে এসেছে? প্রথমে বলছিলাম যে শব্দ, আপনাদের লিখে দিয়েছিলাম যে পেঁপে শব্দটি এখানে মানে পর্তুগিজ শব্দ। তার মানে কি আপনাকে পর্তুগিজ শব্দ, ফরাসি শব্দ, তারপরে দেশি শব্দ, তারপর কিছু আছে তুর্কি শব্দ, কিছু আছে মানে ফার্সি শব্দ, কিছু আছে আরবি শব্দ, আবার কিছু শব্দ আছে মিশ্র শব্দ। এই শব্দগুলো সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে, তাহলে আপনারা একটা মার্ক কমন পাবেন। আসলে বাংলা প্রশ্ন 20টা, কিন্তু এখানে সিলেবাসটা এত বড়, আপনারা যদি মানে একদম দক্ষ লোকের মানে দক্ষ টিচারের আন্ডারে না থাকেন আসলে বুঝতে পারবেন না। কারণ আপনারা পড়ার সাগরে ডুবে যাবেন, তখন আপনারা কোনটা রেখে কোনটা পড়বেন একটু এলোমেলো হয়ে যাবে। সেই জন্য ধরেন 15 দিন 20 দিন পড়ার পর আপনারা ছন্নছাড়া হয়ে যাবেন। এই জন্য আমি আপনাদেরকে বলি যে বই কিনে সুন্দরভাবে একজন দক্ষ প্রশিক্ষকের আন্ডারে থাকবেন। আপনারা ডে বাই ডে আপনাদের নিজের পড়াশোনাকে ডেভেলপ করবেন এবং প্রতিদিন প্রশ্ন অ্যানালাইসিস করবেন, যার মাধ্যমে আপনার এই চাকরিটা যেন হাতছাড়া না হয়ে যায়। আগে প্রথমে ধাপ হলো আপনার এই প্রিলিমিনারি ধাপটা উত্তীর্ণ হওয়া। প্রিলিমিনারি উত্তীর্ণ যদি হতে পারেন, তারপর যাবেন হলো রিটেনে। তারপর একটু মোটামুটি আপনি যদি পিএসসির ক্রাইটেরিয়া যদি ফলো করেন, আপনি পাস করতে পারবেন। পাস করলে তো ভাইবার জন্য টাকা আসবে। আর এবার সবচেয়ে যেটা বেশি গর্বের একটা বলা চলে, সেটা হলো যে সবচেয়ে বেশি পদের একটা সার্কুলার হয়েছে। এই জন্য আপনার দরকার একটা মানে একটা পদের চাকরির জন্য আপনার দরকার। কতজন আবেদন করলো সেটা দরকার নাই, সেটা দেখা আপনার জানারও দরকার নাই। আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোর যাদের জন্য তুলতে পারেন, সেই জন্য আপনি একটু পড়াশোনা করেন। সর্বোপরি 10ম গ্রেডের একটা চাকরি আপনাকে পড়াশোনা করতেই হবে। পড়াশোনা ছাড়া আপনি এই পিএসসির মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রশ্ন পরীক্ষা উতরিয়ে আপনি যেতে পারবেন না। এই জন্য আপনাদেরকে বলি একটু পড়াশোনা করুন, পড়াশোনার মাধ্যমে আপনারা এগিয়ে যান। তাহলে বাংলা আমরা একটু কিছুটা হলো সম্যক ধারণা দিতে পারছি। আসলে দেখেন এখানে 20টা প্রশ্ন 20টা সাইড থেকে আসবে। তো সর্বোপরি আসলে আমি আপনাদের বলি যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, 3টা যুগ থেকে প্রশ্ন আসবে। তারপর আবার এখান থেকে এই আধুনিক যুগ আসলে বিশাল একটা চ্যাপ্টার। আপনারা দেখেন এই যে 1801 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত সবগুলো সাহিত্যিককে আপনি পড়তে পারবেন? এটা কি সম্ভব? সম্ভব না। এই জন্য আপনাদের গুরুত্বপূর্ণ সাহিত্যিককে কার কার প্রশ্নগুলো আসে একটু অ্যানালাইসিস করতে হবে, সেগুলো পড়তে হবে। আর এই জন্যই একজন দরকার আপনার একজন মেন্টর, যিনি
বারবার এই পরীক্ষায় উতরিয়ে হয়তো অনেকে চাকরি করেন, আমি নিজেও একজন চাকরি করি। এই জন্য আসলে আমাদের থাকবে না, কারণ আমরা আসলে প্রশ্নগুলো বুঝতে পারি যে এটা আসলে কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্নটা করলো এবং কি কারণে এই প্রশ্নটা করা হলো। প্রশ্ন তো অনেক আছে, লক্ষ লক্ষ প্রশ্ন আছে, আপনি কোনটা রেখে কোনটা করবেন, সবগুলো তো সম্ভব না। এখানে প্রশ্ন আপনাদের 100 প্রশ্ন, বাংলা থেকে যার 100 প্রশ্ন হবে না, 20টা প্রশ্ন হবে। আর এই 20টা প্রশ্নের মধ্যে এখানে বাংলা ব্যাকরণ আছে, বাংলা সাহিত্য আছে, তারপরে এই যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই ক্রাইটেরিয়া গুলো ফলো করবে। আবার পিএসসির 11 জন সাহিত্যিক আছে, সেই ক্রাইটেরিয়া ফলো করবে, সবগুলো ফিল আপ করে তারপর আপনাকে 20টা প্রশ্ন দিয়ে দিবেন। এই 20টা প্রশ্ন আপনাকে উত্তর দিতে হবে। এই জন্য আমি আশা করি এগুলো একটু ভালোভাবে পড়ান। আর আজকে যেভাবে যতটুকু বুঝাইতে পারলাম, কারো যদি কোনো প্রকার প্রশ্ন থাকে আপনারা ডিটেলসে বলতে পারেন। আর আপনাদের সমস্যাগুলো সুন্দরভাবে একটা নোট করবেন, নোট করে আপনারা এখানে অনলাইন আছে, গ্রুপে আছে, আমাদের ইনবক্সে মানে মেসেজ করবেন যে স্যার এটা আসলে বুঝতে পারিনি, আমরা সদা প্রস্তুত আপনার এই সমস্যাকে সমাধান করার জন্য। আন্তর্জাতিক বাংলা সম্পর্কে আজকের মতো এতটুকুই ছিল। আসলে তো বাংলা একটা 20 মার্কের প্রশ্ন, আপনি যদি 2 মাসে যদি 20টা মার্ক ক্লাস মানে কভার করতে পারেন এটাই আলহামদুলিল্লাহ। কিন্তু 2 মাসে পড়া কি 40 মিনিটে কি কভার করা সম্ভব? আমি একটু চেষ্টা করেছি যে মানে ধারণা দিতে চেষ্টা করলাম যে যেমন শব্দ থেকে প্রশ্ন আসবে আপনাদের, আমি চেষ্টা করেছি আর কি। তারপরে বিশেষ করে যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তারপরে এখান থেকে এই যে বিশেষ করে 11 জন সাহিত্যিক, তারপর ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য এবং মুক্তিযুদ্ধ সাহিত্য বলতে মানে কবিতা, নাটক, উপন্যাস, গল্প সবকিছুই বোঝা। এখন ওই যে ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য 11 জন এই পেয়েছি, এবং এই যে এই প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং কিছু ব্যাকরণ, এই জিনিসগুলো আপনারা একটু স্বচ্ছ ধারণা রাখবেন। আশা করি ইনশাআল্লাহ সবকিছু কমন পাবেন। এখন আরো একটা টপিক সম্পর্কে আমি একটু স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছি, সেটা হলো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে আসলে 2টা পার্ট, সেটা হলো বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। এই 2টা পার্ট মিলা হলো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের মধ্যে আসলে 2টা পার্ট, সেটা হলো একটা হলো বাংলাদেশ বিষয়াবলী, আর একটা হলো আন্তর্জাতিক বিষয়াবলী। হ্যাঁ, আইসিটি থেকে প্রশ্ন, হ্যাঁ ঠিক আছে, আইসিটি থেকে মানে বেসিক প্রশ্নগুলো যেমন ইনপুট ডিভাইস কি, আউটপুট ডিভাইস কি, তারপরে একটা দিয়ে দিল স্ক্যানার, এটা কি ডিভাইস, ইনপুট না আউটপুট। তারপরে বিশেষ করে যে মডেম, ইন্টারনেট, সার্চ ইঞ্জিন, ইউটিউব, এগুলো কত সাল কোনটা, খুব ওইটার জন্য একটা ক্লাস নিলে হয়তো বা সাধারণ জ্ঞান থেকে বিশেষ করে তথ্য প্রযুক্তি আইসিটি সম্পর্কে আশা করি কাভার হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হলো এটা 2021 সালের উপসহকারী কৃষি অফিসার পরীক্ষার প্রশ্ন। 2021 সালে একটা প্রশ্ন, সেটা হলো বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে? এটা সঠিক উত্তর হলো 2017 সালে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সম্পর্কে বিশেষ করে এর আগে তো বললাম যে ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের পর হলো মুক্তিযুদ্ধ। এখন ভাষা আন্দোলনের যে ইতিহাসটা, এটা আপনাকে জানতেই হবে। ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে এখানে একটা প্রশ্ন আপনি রাখতে পারেন। এখন আমরা কথায় কথায় বলি যে ভাষা আন্দোলনের যে কয়জন শহীদ, এই শহীদদের একটু পরিচিতি, কে কোথায় পড়াশোনা করছে, তার কার কি মানে প্রফেশন ছিল, তারপর ওনাদের আমাদের এই বাংলাদেশে কার বাড়ি কোথায়, এই জিনিসগুলো আপনাকে জানতেই হবে। আর ভাষা আন্দোলনের একটা তাৎপর্য আছে, এই তাৎপর্যটাই বাকি। ভাষা আন্দোলন যদি না হইতো তাহলে কি হইতো? ভাষা আন্দোলনের জন্য আমরা এই বাংলা ভাষার যে কথা বলি,
এই বিশ্বের মধ্যে একমাত্র বাঙালি জাতি এই ভাষার জন্য জীবন দিছে। এই জন্যে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এখানে লিমিটেড কিছু প্রশ্ন, আমার কাছে মনে হয় যে যদি 100 প্রশ্ন করেন আপনি কমন পাবেন, কিন্তু এই 100 প্রশ্ন ঘোরায় ফেরায় উল্টায় পাল্টায় এই 100 প্রশ্নের মধ্যেই। এই জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা একটু পড়বেন। বিশেষ করে ভাষা আন্দোলনের কথা আসলেই এখানে একটা ওই যে ধীরেন্দ্রনাথ দত্ত, বিশেষ করে সালাম, জব্বা, রফিক, শফিক, তারপরে বিশেষ করে শহীদ মিনার, তারপরে ভাষা আন্দোলন ভিত্তিক বিভিন্ন ভাস্কর্য, এই জিনিসগুলা এই ঘোরায় ফেরায় এগুলাই চলে আসে। তার মানে কি ভাষা আন্দোলন ভিত্তিক এই প্রশ্নগুলো আসবে। আর এখানে সেটা হলো যে ভাষা আন্দোলনের পরে আমাদের বিশেষ করে ধাপে ধাপে ভাষা আন্দোলন 1952 সালে, 54 সালে যুক্ত ফ্রন্ট, আবার দেখা যাচ্ছে যে 62 সালে শিক্ষা আন্দোলন, 66 সালে 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 1971 সালের সেই মহান মুক্তিযুদ্ধ। এই জিনিসগুলো আসলে ধাপে ধাপে আসবে এবং প্রত্যেকটা টপিক থেকেই একটা প্রশ্ন হতেই পারে। এবং এগুলা ছাড়া আসলে আমাদের বাঙালি জাতির ইতিহাস এগুলা ছাড়া আসলে হয় না। আপনি যে যাই বলেন না কেন, আমি যে বারবার বলি সেটা হলো এই ইতিহাসগুলো সম্পর্কে একদম স্বচ্ছ ধারণা রাখার চেষ্টা করবেন। আপনার যদি আফসা আফসা ধারণা থাকে তাহলে কিন্তু ভুল হয়ে যায়। স্যার ওই যে বাজার গাইডে হতে দেখে শুনছে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, তো একটাই পড়ে কিন্তু ভিতরে কিন্তু হ্যাঁ ডিটেলস একটু জানতে হবে। কারণ আপনি যদি ভাষা আন্দোলন সম্পর্কে একটা প্রশ্ন আসবে, যদি ডিটেলস না জানেন, এখন কাহিনী হলো যে জানে আপনার চাকরি হবে এটা ঠিক আছে, কিন্তু জানাটা সেইভাবেই জানবেন যেভাবে জানলে আপনার মোটামুটি আসলে চাকরি উত্তরানো একটা জিনিস, আর একটা জিনিস হলে এটা জানে আপনার চাকরিটা হবে, কারণ এটার উপর আপনার রিজিক নির্ভর করতেছে। এটা যদি আপনি জানেন, এই জানার পরে আপনি পারবেন পরীক্ষার খাতায়, তারপরে আপনি এই চাকরিটা পাবেন, তাহলে মানে এটার প্রতিটা প্রশ্নের গুরুত্বটা কতটুকু আমি আপনাদের প্রথমেই বলছি যে সেটা হলো 10ম গ্রেডের একটা চাকরি, 16,000 টাকা বেশি, ঠিক আছে। আর এটা রাজস্ব খাতের চাকরিও আপনারা হয়তো বা এটাও একটু জেনে রাখবেন যে কিছুদিন আগে হয়তো বা যে পেনশন স্কিমের আওতায় অনেক কিছু চলে গেছে। এইখানে সরকার এই পেনশনটা মানে সরকার একটু মানে কাটছাট করার জন্য চেষ্টা করতেছে, বিশেষ করে যারা অটোনমাস অর্গানাইজেশন, স্বায়ত্তশাসিত স্বশাসিত এতে অর্গানাইজেশনে চাকরি করে ওনাদের পেনশন কিন্তু হবে না, এরকম ধরনের এক ধরনের আলাপ আলোচনা চলতেছে। আর এটা কিন্তু রাজস্ব খাতে রেভিনিউ, এটার কিন্তু পেনশনটা রাজস্ব খাতে যে সমস্ত চাকরিগুলো এগুলোতে পেনশন গুলার মানে ইনক্রিমেন্ট ছাড়া কখনো মানে কমবে না। আর আমি তো বলে রাখছি যে 59 বছর বয়স পর্যন্ত চাকরি আপনাদের তো থাকবেই। 59 বছর কি, আপনার বয়স যদি এখানে সাপোজ কথার কথা 30 বছরই হয়ে থাকে, তো 59 পর্যন্ত আর 30 বছর চাকরি করবেন। 30 বছর যদি চাকরি করেন, 30 বছর তো আপনি থাকলে তারপরে যদি আপনি 8-10 বছর যদি আরো বেঁচে যান, পেনশনের ভাতা তো আপনি তো পাবেনই, তাই 30 40 বছর। আর আপনি যদি মারা যান, আপনার বউ বাচ্চা যদি থাকে, তারপরে ওনারও তো আরো 10-15 বছর তো টাকা পায়। তার মানে কি 50 বছরের জন্য আর আপনার কোনো সমস্যা নাই, যদি এই একটা চাকরি যদি হয় আপনার, তার মানে 50 বছরের মধ্যে আপনার কোনো সমস্যা নাই। আপনি যদি বাজে নেশা যদি না থাকে, এই চাকরি দিয়ে ডাল ভাত খায় সুন্দরভাবে আল্লাহর রাস্তায় চলে যেতে পারবেন। আর যদি এই হালাল টাকা দিয়ে যদি একটু বাচ্চা কাচ্চা মানুষ করে যেতে পারেন, তাহলে 1 বছরের মধ্যে আপনার কোনো সমস্যা নেই। তার মানে এই জন্য একটা চাকরি একটা নিয়ামত, এই জন্য পড়াশোনা ছাড়া চাকরি হবে না। 10ম গ্রেডের একটা চাকরি আপনাকে ভালোভাবে পড়াশোনা করে এই উত্তরাইতে হবে। আসলে দেখেন, অনেকেই অনেক কথা বলবে যে আমি একটা বই পড়ে চাকরি হয়েছে আমার, অনেকেই বলবে যে আমি কোনো কোচিং করে নাই আমার চাকরি হয়েছে, অনেকেই বলবে যে এই আবেদন করার পর থেকে একটু ঘুরে বেড়ে বেড়েছি, পরীক্ষার আগে 1 মাস পড়ছি। এগুলা কারো কথা কোনো শোনার দরকার নেই। কারণ কি, আল্লাহ তাআলা আসলে এক একজনকে এক এক ভাবে সৃষ্টি করছেন, সবার মেধায় এক সমান না। অনেকেই খুব দ্রুত মুখস্থ করতে পারে, অনেকেই একটু সময় লাগে। এটা আসলে আল্লাহ তাআলার একটা ব্যালেন্স। কারণ সবাই শুধু ইঞ্জিনিয়ারই হবে না। সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে অন্য প্রফেশনাল চাকরিগুলো কে করবে? সবাই যদি ডাক্তার হয় অন্য প্রফেশনাল চাকরিগুলো কে করবে? সবাই যদি টিচার হয় ছাত্র কে হবে? সমাজে সব ধরনের সব পেশার লোকের দরকার আছে, এবং আল্লাহ তাআলা সেইভাবেই
প্রত্যেকের মেধা এক সমান না, আল্লাহ তাআলা সবাইকে আলাদা আলাদা ভাবে রাখছেন। এই জন্য আসলে যার মেধা যেমনই হোক সেটা কোনো বিষয় না, পরিশ্রম করে আগায় যেতে হবে। কারণ আপনারা বাংলা পড়তে পারেন, আপনারা এসএসসি পাস করেছেন, আপনারা ডিপ্লোমা পাস করেছেন, অনেক কিছুই পাস করেছেন, সমস্যা নাই। এখন শুধু আপনার সঠিক পড়াশোনা করে সঠিক পরিকল্পনা নিয়ে একটু আগানো দরকার। এই জন্য আমি আপনাদের বারবার যেটা বলি, পড়াশোনা ছাড়া চাকরি হবে না। আপনি যেখানেই থাকেন না কেন, যাই কিছু করেন না কেন, পড়াশোনা করবেন, চাকরি কনফার্ম করবেন। ভালোভাবে পড়াশোনা করলে চাকরি হবে, কোনো সমস্যা নেই। আর লবিং টবিং এইটা কানের কাছেই নিয়ে আসবেন না। কারণ আপনাদের যতগুলা পোস্ট সার্কুলার রয়েছে তার যদি 10 গুণ যদি টিকায়, আপনাদের আবেদন সর্বোচ্চ 40,000 জন যদি করে, তা আপনাদের 20,000 জন টিকাবে প্রিলিমিনারিতে। আর 20,000 জনের মধ্যে কি আপনি থাকতে পারবেন না? আর যদি না থাকতে পারেন তাহলে তো আপনি পড়াশোনার দরকার নেই, আবেদন করার দরকার নেই। স্যার গতবার কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, অনেকে আবেদন পরীক্ষা দেওয়ার পরে পিলিতে সর্বনিম্ন মার্ক 30 পায় উঠেছে। চিন্তা করে দেখেন, এটা যদি শুধু আপনাদের কৃষিবিদ যারা আবেদন করার সুযোগটা দিত, তাহলে কি একটা অবস্থা হইতো বলেন। কৃষিবিদদের যদি সুযোগ দিত তাহলে তো ডিপ্লোমাধারীরা চাকরি পেত না। আসলে আসলে তাদের জন্য আসলে একজনের রিজিক আরেকজনের হস্তক্ষেপ করে না, এটাই স্বাভাবিক। কারণ পেয়েছি আমার কাছে মনে হয় পেয়েছি এই উপসাগর কৃষি কর্মকর্তা এই পোস্টটাতেই মনে হয় আর এত নিম্নমানের মার্ক কিন্তু ঠিক আছে। কারণ 100 মার্কের ভিতরে পিলিতে 30 মার্ক টিকে, তাহলে কিরকম দুর্বল ছাত্ররা 6,711 জন ঠিক আছে। চিন্তা করে দেখছেন স্যার, ঠিক আছে, আসলে ডিপ্লোমা কৃষিবিদের জন্য এটা দুঃখজনক, অশনি সংকেত। যাই হোক, একটু পড়াশোনা করেন, পড়াশোনার মাধ্যমে আপনার মেধাকে একটু শানিত করেন। শানিত করার পর আপনারা দেখেন আসলে আপনারাও টিকবেন, একটু লেগে থাকেন। আর এখানে ধৈর্যটা হলো জরুরি। কারণ কি, ওই যে বললাম 50 বছরের রিজিক আপনি এই 5 দিন 20 দিন 1 মাস 1.5 মাস 2 মাস পরে কভার করতে পারবেন? এত সস্তা? এত সস্তা হলে তো তাহলে সবাই চাকরি করতে পারতো। এই জন্য আমি বলি, হাল ছেড়ে না দিয়ে একটু লেগে থাকুন, আল্লাহর রহমতে হবে সবার। তাহলে এখানে বলছিলাম যে প্রশ্নটা, সেটা হলো বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত সালে? সেটা হলো 2017 সালে। এখন এই যে 7 মার্চ ভাষণটা, এটা আমাদের বাঙালি জাতির ইতিহাসের জন্য একটা নতুন অধ্যায়। এ সম্পর্কে একটু আপনাদের জানতেই হবে। বিশেষ করে 7 মার্চের ভাষণ, তারপর 6 দফা দিবস, 69 গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, এগুলো ছাড়া আসলে প্রশ্ন হয় না। আপনি যত প্রশ্নের ঘাটাঘাটি করেন না কেন, এগুলো থেকে প্রশ্ন হতেই হবে। কারণ এগুলো আমাদের ইতিহাস, এগুলো আমাদের এই বাংলাদেশের সাথে রক্ত মাংসের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর 2 নম্বর প্রশ্নটা হলো, সেটা হলো মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? এই যে মেসোপটেমিয়ার যে বর্তমান নামটা, এই প্রশ্নটা করা হয়েছে আপনাদের প্রাচীন সভ্যতা থেকে। এই প্রাচীন সভ্যতা ভৌগোলিক উপনাম। এই যে প্রাচীন সভ্যতা, আসলে সভ্যতা বলতে যেমন মিশরীয় সভ্যতা, এই যে মেসোপটেমিয়া সভ্যতা, ইনকা সভ্যতা, পারস্য সভ্যতা, এই যে এইখানে যে কিছু প্রাচীন সভ্যতা আছে, এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, আসলে আপনি ফলের যদি আশা করেন তাহলে প্রথমে ওই বীজের চিন্তা করতে হবে। কারণ ভালো বীজ যদি না পান, ভালো ফসল আপনি আশা করতে পারেন না। সার কীটনাশক তো এগুলো পরে এলাম, আগে আপনাকে ভালো বীজ কনফার্ম করতে হবে। ভালো বীজ থেকে তারপর সেই বীজটা আপনি রোপণ করবেন, আস্তে 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 আস্তে, তারপর পরিচর্যা করবেন, সার পানি দিবেন, তারপরে কীটনাশক যদি লাগিয়ে দিবেন, তারপরে ভালো ফসল আপনি আশা করতে পারবেন। ঠিক তদ্রূপ যে কোনো ইতিহাসের যে কোনো প্রশ্নের ক্ষেত্রে প্রথমে আগে আপনার
প্রাচীন মানে প্রথম যে শুরু, সেই জিনিসগুলা একটু আলোকপাত করতে হবে আপনাকে। যে এরকম যে প্রাচীন সভ্যতার মধ্যে এখানে যেটা বেশি আসে সেটা হলো যে এই ইরাকের এই মেসোপটেমিয়া, ইরানের এই যে, তারপরে যে আর একটা জিনিস বললাম যে যে ভৌগোলিক উপনাম। আসলে এক একটা দেশের এক একটা নাম, আমরা যেমন এই যে ব্র্যান্ড ব্র্যান্ড ই করি না, যে যাই বলুক, যেমন বাটা, অ্যাপেক্স, এই জিনিসগুলা বললেই কিন্তু আর কোনো সন্দেহ থাকে না। মানে বাজারে অনেক ধরনের স্যান্ডেল আছে, শো আছে, কিন্তু কেউ যদি বলে বাটা, তার মানে ওই একটা জিনিসই যে যাই হোক, ডিজাইন যেমনই হোক সেটা কোনো বিষয় না, কোয়ালিটিটা ভালো আছে। এই যে কোয়ালিটি এনশিওর করার জন্য আমরা ব্র্যান্ড খুঁজি। যে ঠিক তদ্রুপ এক একটা দেশ এক একটা ব্র্যান্ড, এক একটা দেশ এক একটা ব্র্যান্ড, এবং প্রত্যেকটা দেশই কিছু না কিছু এই গ্লোবালে কিছু না কিছু ইতিহাস ঐতিহ্যের অবদান রাখছে। ঠিক তদ্রুপ যেমন আমরা যদি বলি ইরান, তো ইরানের পুরো নাম ছিল পারস্য। এই যে পারস্যের কবি হাফিজ, শেখ সাদি, এগুলোর নাম যে আমরা যে ইভেন ফেরদৌসি যে বলি, সব ইরানের কবি। আসলে এক একজন সাহিত্যিক এরকম এক একটা দেশ সম্পর্কে কিছু ইউনিক কিছু মানে প্রশ্ন আছে, এটা আপনাকে জানতেই হবে। যেমন আপনাকে যদি বলা হয় ক্যাঙ্গারু দেশ, তাহলে ক্যাঙ্গারু দেশটা বললে আপনাকে অস্ট্রেলিয়াটা মানে মাথায় রাখতে হবে। যদি বলা হয় যে সাদা হস্তির দেশ, সাদা হস্তির দেশ বললে আপনাকে ওই থাইল্যান্ডের কথা মনে 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 করতে হবে। পিরামিডের দেশ, পিরামিড বিশাল। এখন আসলে এরকম তো মুখে আমরা এখন একটা দুইটা বলতেছি, আসলে তো আছে মনে হয় ধরো 50-60টা আছে, একটু পড়তে হবে। যে বিশেষ করে এখানে যে ভৌগোলিক উপনাম, মানে ভৌগোলিক আসলে বলতে আমরা জানি যে লোকেশন, এক একটা দেশের লোকেশন ভেদে কিছু নাম আছে। আবার বিভিন্ন স্থানের কিছু নতুন ও পুরাতন নাম। এখন বিভিন্ন স্থানের বলতে এটা বিভিন্ন দেশেরও হতে পারে, বাংলাদেশের মধ্যেও হতে পারে। যেমন বাংলাদেশের প্রত্যেকটা জেলারই কম বেশি একটু নতুন নাম পুরাতন নাম আছে। মানে জামালপুরের পূর্ব নাম সিংহজানি, ময়মনসিংহের পূর্ব নাম নাসিরাবাদ, ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগর, চট্টগ্রামের পূর্ব নাম ইসলামাবাদ, এরকম খুলনার পূর্ব নাম জাহানাবাদ, এরকম প্রত্যেকটা জেলারই কম বেশি কিছু আছে। তার মানে কি এই নতুন নাম পুরাতন নামগুলো আপনাকে পড়তে হবে, ভৌগোলিক নামগুলো পড়তে হবে, ইনকা সভ্যতা। তার মানে এই এই তিনটা, এই ধরেন তিনটা যদি ধরেন 4 পৃষ্ঠা কিংবা 6 পৃষ্ঠায় যদি হয়, 6 পৃষ্ঠা যদি পড়েন এখান থেকে 1 থেকে 2 নাম্বার আপনি কনফার্ম। তাহলে এই জিনিসগুলো আপনাকে একটু মানে ঘাটাঘাটি করতে হবে। সব বইয়ের প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত না পড়ে একটু আপনি যদি টেকনিক্যালি পড়ান, আপনার তো 100-র মধ্যে 100 দরকার নাই। আপনার 100-র মধ্যে আপনি যদি 80 পান, 60 পান, 60 মার্ক যদি এনশিওর করতে পারেন, দ্যাটস এনাফ। কিন্তু 60 মার্ক যদি আপনি যদি ক্যারি করতে পারেন, তার মানে আপনি 40 মার্কের। এখানে পিএসসির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো নেগেটিভ মার্ক আছে। নেগেটিভ মার্ক আর পিএসসির ক্ষেত্রে সেটা হলো এখানে 0.5 মার্ক। দুইটা দুইটা প্রশ্ন ভুল হলে একটা মার্ক চলে যাবে। এই জন্য সঠিক যদি না জানা থাকে, আন্দাজে দাগালে ভুল হয়ে যায়। এই জন্য পড়াশোনা করে ভালোভাবে জেনে বুঝেই পরীক্ষার মাঠে উতরাইতে হবে। এই জন্য আপনি আফসা আফসা জেনে গেলেন আর পরীক্ষায় উতরা গেলেন, আসলে এত সহজ হলে তাহলে তো চাকরি বাজারে তো হা হতাশ থাকতো না। একটু পড়াশোনা করতে হবে। তারপর আমি আপনাদেরকে আর একটা প্রশ্ন বলি, সেটা হলো বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? খুবই গুরুত্বপূর্ণ এবং বেসিক একটা প্রশ্ন। আমরা জানি এখানে এই প্রশ্নটা, বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? সঠিক উত্তর 676টা। এখানে কিছু মতবিরোধ আছে, মতবিরোধ গুলাতে আমরা না যাই, কারণ মতবিরোধ গুলাতে গেলে এখানে আমাদের বই পড়তে হবে। এখানে আমরা জানি খেতাবপ্রাপ্ত হবে প্রথমে হলো বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ, তারপর হলো বীর উত্তম, বীর বিক্রম,
বীর প্রতীক। তাহলে আমরা বলি বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। এই 4টা প্রতীক আসলে দেখেন, আমরা যে যাই বলি, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতেই হবে। এটা জানা এই চাকরি পরীক্ষার জন্য ফরজ। আর ওনারা যুদ্ধ করছেন এবং যুদ্ধ করার পর বাংলাদেশ সরকার এই 4টি ক্যাটাগরিতে এই খেতাবগুলা ভূষিত করছে। এবং এই 4টে কে কয়জন, এটা খুব বেশি না। আমরা যদি বলি বীর শ্রেষ্ঠ হলো 7 জন। এখন 7 জন কে কে, ওই যে আমরা সেই প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং 6, 7, 8, 9 তখন কিন্তু আমরা পড়েছি। বিশেষ করে মতিউর রহমান, হামিদুর রহমান, নূর মোহাম্মদ শেখ, আব্দুর রউফ, রুহুল আমিন, মোস্তফা কামাল এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আসলে এই উপাধিগুলো সহ জানতে হবে, এবং কার বাড়ি কোথায়, কে কোন সেক্টরে, কত সেক্টরে মারা গেছেন, কে কোথায় মারা গেছেন, কোন সেক্টরে কি তার অবস্থানটা কেমন ছিল, এই জিনিসগুলো জানতে হবে। কেউ যদি না জানে তাহলে কিন্তু তার জন্য অনেকটাই খারাপ হয়ে যাবে। তারপর যে বীরোত্তম, বীরোত্তম হলো 68 জন, বীর বিক্রম হলো 175 জন। পনেরো প্লাস 20 আর 6 হলো 7 জন, 68 জন, 175 জন আর 426 জন, টোটাল হলো 676 জন। এই এই সংখ্যাগুলো আপনাদেরকে জানতে হবে। এই 426 জন কে কে, 175 জন কে কে, এটা আপনার জানা দরকার নাই। আপনার জানা দরকার হলে এই 7 জন কে কে, এই 7 জন এবং ওনাদের বাড়ি, জন্মস্থান এবং পদবী, কে কোন সেক্টরে, কত সেক্টরে যুদ্ধ করছেন এবং কত সেক্টরে মারা গেছেন, এই জিনিসগুলো হলো আপনার জানা জরুরি। এবং আরেকটা প্রশ্ন আসে যে সর্বকনিষ্ঠ বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, মানে মানে কম বয়সে কে মারা গেছে, এবং প্রথম বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম কে মারা গেছে এবং শেষে কে মারা গেছে, এই জিনিসগুলা আপনার একটু জানা জরুরি। এই জিনিসগুলা মানে খুব ভালোভাবে একটু জেনে নেবেন। তার মানে এখান থেকে বলা চলে যে খেতাব, উপাধি এবং কার জন্ম কোথায়, এখান থেকে একটা প্রশ্ন আপনি পেতে পারেন। আর একটা প্রশ্ন আসছে, সেটা হলো কোন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন? সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। আসলে নোবেল পুরস্কার একটা খুব গুরুত্বপূর্ণ একটা পুরস্কার এবং সারা পৃথিবীব্যাপী সম্মানজনক একটা পুরস্কার। এখানে এই নোবেল পুরস্কার সম্পর্কে যেটা আপনাদের জানা জরুরি, সেটা হলো মানে বর্তমান সালগুলা, রিসেন্ট সালগুলাতে মানে যারা নোবেল পুরস্কার পান, এই জিনিসগুলা আগে জানবেন। তারপর মানে ইতিহাস ঐতিহ্যের ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম ধর্মী আছে। যেমন রাজনীতিবিদ হয়ে সাহিত্য পুরস্কার পেয়েছে, সারা জীবন রাজনীতি করছে কিন্তু 2-1টা বই লিখে সাহিত্য পুরস্কার পেয়েছে, এটা একটু ব্যতিক্রম ধর্মী, জানবেন। কে নোবেল পুরস্কারটা প্রত্যাখ্যান করছে, নোবেল পুরস্কার পাওয়ার পরেও মানে সেটা প্রত্যাখ্যান করছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটু জেনে নেবেন। তারপর নোবেল পুরস্কার সর্বপ্রথম মানে কে কে পেয়েছেন, প্রথম কয়টাতে দেওয়া হয়েছে, তা পরবর্তীতে নতুন একটা সংযোজন করছে, ওটা কত সালে, এই যে জিনিসগুলো একটু জানবেন। নোবেল পুরস্কারটা প্রথম কোন দেশ থেকে চালু হয়েছে, এর উৎপত্তিটা কে করেছেন, এই জিনিসগুলো সম্পর্কে একটু জানবেন। কারণ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস এবং একটা পুরস্কার, সেটা হলো নোবেল প্রাইজ। আর এটা সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে তো একটু বেমানান হয়ে গেল। নোবেল পুরস্কারটা সম্পর্কে একটু মোটামুটি জানার চেষ্টা করবেন। আরেকটা প্রশ্ন, সেটা হলো কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? এই যে নিশীথ সূর্যের দেশ বলা হয়, এটা আসলে যে আপনাদেরকে বলছিলাম যে বিভিন্ন দেশের উপনাম, ভৌগোলিক উপনাম, এইখান থেকে এই প্রশ্নটা আপনারা কমন পেয়েছেন যে নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে, এরকম জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ, মেপল পাতার দেশকে বলা হয় মানে কানাডাকে বলা হয় মেপল পাতার দেশ। তো এরকম বিভিন্ন দেশ হিসেবে যে কিছু মানে ইউনিক কোড আছে বলা চলে, যে দেশ বললেই এরকম মানে বৈশিষ্ট্যগুলো আপনার চলে আসবে। যেমন যদি বলা হয় যে ভূমিকম্পের দেশ,
তাহলে জাপান। সূর্যোদয়ের দেশ জাপান। এরকম মুক্তার দেশ, মুক্তার দ্বীপ, আগুনের দ্বীপ, শান্তির শহর, এই জিনিসগুলো আপনাকে একটু জানতে হবে। তো একটু পড়াশোনা করবেন, আশা করি করতে পারবেন। আর একটা আপনাদের সেটা খুবই একটা বেসিক প্রশ্ন এবং কৃষিবিদদের ইতিহাস, ঐতিহ্য এবং এর সম্মান নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে, সেটা হলো কৃষিবিদদের মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণী প্রদান করেন কে? কৃষিবিদদের মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণী প্রদান করেন সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেটা 1973 সালের 13 ফেব্রুয়ারি, 1973 সালের 13 ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসার পর উনি একটা স্লোগান দেন, কৃষিবিদ ক্লাস ওয়ান। এই কৃষিবিদ ক্লাস ওয়ান, ওনার এই স্লোগানের ভিত্তিতেই মানে ওনার সম্মানার্থেই এই দিনটিকে, বিশেষ করে 1973 সালে 13 ফেব্রুয়ারি এই দিনটাকে 2011 সালে এই দিনটাকে কৃষিবিদ দিবস হিসেবে পালন করা হয়। এবং এই প্রশ্নটা এই জন্য, যেহেতু এই উপসহকারী কৃষি অফিসার একটু কৃষির সাথে রিলেটেড একটা প্রশ্ন, এই জন্য এই কৃষিবিদদের ইতিহাস ঐতিহ্যের জন্য এই প্রশ্নটা করা হয়েছে। করতেই পারেন, কারণ এটা একটা কৃষির সাথে সম্পর্কিত একটা প্রশ্ন। তারপর আর একটা প্রশ্ন করা হয়েছে, সেটা হলো সাবাস বাংলাদেশ। সাবাস বাংলাদেশ, এটা আসলে বাংলাদেশ ব্র্যান্ডিং বলা চলে। যে আসলে বাংলাদেশের তো ভাস্কর্য অনেকগুলাই আছে, তার মধ্যে সাবাস বাংলাদেশ এটা আসলে প্রথম দিকের একটা ভাস্কর্য এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভাস্কর্য। এই ভাস্কর্যের মাধ্যমে আসলে বলা চলে যে বাংলাদেশটাকে ব্র্যান্ডিং করতেছে। এবং সেই জন্য এই প্রশ্নটা মোটামুটি অনেক চাকরি পরীক্ষায় আসে, যে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। যে নিতুন কুণ্ডু, এই নিতুন কুণ্ডু এই ভাস্কর্যটা সৃষ্টি করছেন। এরকম ভাস্কর্য সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা রাখতে হবে। সব ভাস্কর্য তো না, গুরুত্বপূর্ণ ভাস্কর্য, বিশেষ করে আপনি যদি 20-30টা ভাস্কর্য মুখস্থ করেন, মোটামুটি উল্টা পাল্টা ঘোরায় ফেরায় এই কটার মধ্যে আসে। তার মানে এখানে আর একটা জিনিস আছে, সেটা হলো যে ভাস্কর্য। ভাস্কর্য সম্পর্কে একটা প্রশ্ন, এটা আপনি ধরে রাখতেই পারেন, কারণ বিভিন্ন ভাস্কর্য আছে। কারণ ভাস্কর্যগুলা সেটা ভাষা আন্দোলন ভিত্তিক কিছু ভাস্কর্য আছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু ভাস্কর্য আছে, কিছু আবার কিছু বিশ্ববিদ্যালয়কে প্রমোট করার জন্য কিছু ভাস্কর্য আছে, আবার কিছু কিছু অঞ্চল, দেশ, এলাকা, বিশেষ করে বিভাগীয় শহর, জেলা শহর, এগুলো বাংলাদেশের বুকে ব্র্যান্ডিং করার জন্য কিছু ভাস্কর্য আছে। ভাস্কর্যগুলা এই যে ইতিহাস ঐতিহ্য কিংবা ওই এলাকাটাকে বহন করে তার স্মৃতি বিচরণ, এই জন্য এই ভাস্কর্যগুলা স্থাপন করা হয়েছে। এই জন্য ভাস্কর্য সম্পর্কে একটা প্রশ্ন আপনারা পেতে পারেন এবং এই জন্য আপনারা এই বিষয়গুলো পড়তে পারেন। আর একটা প্রশ্ন আছে, সেটা হলো সার্ক এর সদর দপ্তর কোথায়? সার্ক, এটা হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন। এটা হলো সার্ক। সার্ক আসলে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ সার্ক একটা রাজনৈতিক আন্তর্জাতিক সংগঠন। এখন আন্তর্জাতিক সংগঠন হিসেবে এই সার্ক প্রশ্নটা আসার কারণ হলো, এই সার্কের প্রতিষ্ঠাতা এবং সার্কের যে চিন্তা ভাবনা, সেটা হলো বাংলাদেশ থেকেই মানে এটা উৎপন্ন করা হয়েছে। কারণ বাংলাদেশের তো তৎকালীন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সার্কের স্বপ্নদ্রষ্টা। উনি একটা চিন্তা করছিলেন যে এই দক্ষিণ এশিয়ার মধ্যে যে দেশগুলো আছে সার্কের মধ্যে, বিশেষ করে যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, এখন বর্তমানে যে আফগানিস্তান হয়ে গেছে, শ্রীলঙ্কা সহ, মায়ানমার না, কিন্তু এই দেশগুলা নিয়ে, এই দেশগুলোর মধ্যে বিশেষ করে অর্থনৈতিক সচ্ছলতা, অর্থনৈতিক বাণিজ্য, ব্যবসায়িক বাণিজ্য একটা ব্লক, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন কিংবা আফ্রিকান ইউনিয়ন, এরকম যে একটা ব্লক আছে, অর্থনৈতিক ব্লক, এই ব্লক এরকম সৃষ্টি করার জন্য প্রথম চিন্তা ভাবনা করেছিলেন, সেটা হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই থেকেই মানে এই সার্ক, যেহেতু আমাদের সার্ক বললে বাংলাদেশের ব্র্যান্ডিংটা চলে আসে এবং বাংলাদেশের উৎপত্তি মানে বাংলাদেশি এর মানে এর নামকরণের পিছনে বাংলাদেশ এবং বাংলাদেশি এর সৃষ্টির মেইন হোতা। এই জন্য এই সার্ক সম্বন্ধে একটা প্রশ্ন আসতে পারে। তবে সার্কের যেটা আমি বলি, সেটা হলো আন্তর্জাতিক সংগঠন।
এখন আন্তর্জাতিক সংগঠন, এটা বললাম আমি শুধু দুইটা শব্দ আন্তর্জাতিক সংগঠন, কিন্তু এর মধ্যে যে কি চ্যাপ্টার আছে এটা আসলে এই 2 4 10 মিনিট 15 মিনিট 20 মিনিট হবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ, সেটা হলো জাতিসংঘ, ইউনাইটেড নেশন। এখন ইউনাইটেড নেশন সম্পর্কে আপনাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। ইউনাইটেড নেশনের বিশেষ করে স্থায়ী দেশ হলো 5টা, তারপরে আরো অন্যান্য আরো 10টা দেশ আছে, সেগুলো সিকিউরিটি কাউন্সিল গঠন করা হয়। তারপর এই জাতিসংঘের 6টা দপ্তর আছে, এই 6টা দপ্তর সম্পর্কে আপনাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে। এই জাতিসংঘের নিয়ন্ত্রিত আরো কিছু অর্গানাইজেশন আছে, সেটা হলো যে কৃষি অর্গানাইজেশন, যেমন হচ্ছে আমরা যেটা বলি ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন, তারপরে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপর এখন আর একটা আছে ইউনেস্কো। ইউনেস্কো, তারপরে আফ্রিকান ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই ধরনের যে আন্তর্জাতিক সংগঠন আছে, বিশেষ করে গ্লোবালি যেগুলো ইম্পর্টেন্স ক্যারি করে। তারপর পরিবেশবাদী সংগঠনের মধ্যে যে গ্রিন পিস, এই জিনিসগুলো আপনাদের ভালোভাবে একটু জানতে হবে আর কি। আসলে এখানে আন্তর্জাতিক সংগঠন অনেকগুলাই আছে, সবগুলোতে আসলে পড়ার দরকার নাই। যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর জন্য আলাদা শীটপত্র তৈরি করা হয়েছে, এগুলো আপনাদেরকে ডে বাই ডে জানানো হবে, আপনারা টেনশন করেন না। তার মানে বলা যাচ্ছে যে আন্তর্জাতিক সংগঠন থেকে মানে একটা প্রশ্ন তো মাস্ট, আপনি 2টাও পেতে পারেন। আন্তর্জাতিক সংগঠন থেকে 2টা প্রশ্ন, মানে একটা তো থাকবেই মাস্ট, আপনি 2টাও পেতে পারেন। এই জন্য আন্তর্জাতিক সংগঠনটা খুব ভালোভাবে পড়তে হবে। এখানে একটা প্রশ্ন ছিল যে কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়, এটা আসলে আইসিটি বিষয়ক একটা প্রশ্ন। আসলে একটা কম্পিউটারের ইনপুট আউটপুট ডিভাইস গুলো, এগুলো আসলে জানাটা খুব জরুরি। আমরা জানি যে মাউস, ওএমআর, মাইক্রোফোন, এগুলো আসলে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস মানে কি, আমরা যেটা ইনপুট করি আর যেটা বের হয়ে আসে সেটা হলো আউটপুট ডিভাইস গুলা। এই জন্য ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস এগুলো যদি মানে মুখস্থ করেন, ইনপুট ডিভাইস আর কটা হাতে গোনা 6 7 8টা পাবেন, এর বেশি পাবেন না। আর একটা প্রশ্ন আসে, সেটা হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? ওই যে সেই মুক্তিযুদ্ধ, প্রথম শত্রুমুক্ত জেলা সেটা হলো যে যশোর। এটা চাকরি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে প্রথম যেহেতু যশোর, আর প্রথম যদি বলা হয় প্রতিরোধ করা হয় তাহলে গাজীপুর। যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রথম প্রতিরোধ করে কোন জেলা, সেটা হলো গাজীপুর। গাজীপুরের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এখানে একটা ব্যাটালিয়ন ছিল, ওইখান থেকে প্রথম মানে প্রতিরোধ করে, যে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ করে কোন জেলা, গাজীপুর। আর যদি বলা হয় যে প্রথম শত্রু মুক্ত জেলা, তাহলে হলো যশোর। এখানে একটা, যে পৃথিবীতে প্রথম সংবাদপত্র চালু হয় কোন দেশে, সঠিক উত্তর হলো চীন। এটা আসলে ইতিহাস ঐতিহ্য থেকে একটা প্রশ্ন, এটা যে বারবার দিবে এরকম না, তবে নতুন কিছু প্রশ্ন আপনারা পড়তে পারেন। আর একটা প্রশ্ন, সেটা হলো যে সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই? এটা আসলে বিজ্ঞান থেকে একটা প্রশ্ন করছে। বিজ্ঞান থেকে কিছু যে মৌলিক কিছু প্রশ্ন আপনাদের করতেই পারে, যে তার মধ্যে থেকে এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা শুক্র ও বুধ গ্রহের কোনো উপগ্রহ নেই। তারপরে আর একটা, মানে যেহেতু বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কিত একটা প্রশ্ন আছে, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1975 পরবর্তী সময়ে কোন সালে প্রথম দেশে প্রত্যাবর্তন করেন? সেটা 1981 সালে। এটা আসলে যখন যে সরকার থাকে সেই সরকার রিলেটেড দিয়ে একটা প্রশ্ন হবে, এটাই স্বাভাবিক। যখন যে সরকার থাকে সেই সরকার রিলেটেড দিয়ে একটা প্রশ্ন, একটু চোখ কান খোলা রেখে যাবেন, কমন পাবেন, একটু পড়তে পারবেন। আর একটা প্রশ্ন, সেটা হলো যে চলমান সমসাময়িক এবং মানে অর্থনৈতিক সম্পর্কে একটা প্রশ্ন, সেটা হলো বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে? এটা আসলে ডেফিনেটলি চীনের সাথে, কারণ আমরা সবকিছু এখন চায়না পণ্য বাংলাদেশে ভরপুর হয়ে গেছে। এই জন্য অর্থনৈতিক দিক দিয়ে যদি বিচার বিবেচনা করি যে বৈদেশিক বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি কোন দেশের সাথে, সেটা চীন। আর একটা প্রশ্ন, সেটা হলো বাংলাদেশের সীমানায় উৎপত্তি ও সমাপ্তি হয়েছে কোন নদীটি? এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো আপনাদের যেহেতু কৃষি রিলেটেড একটু প্রশ্ন বেশি আসবে, এই জন্য আপনাদের নদ নদীর উৎপত্তি স্থল
এবং পতিত হয়েছে কোন জায়গাতে, এই জিনিসটা আপনাকে জানতেই হবে। আসলে সব নদী জানা দরকার নাই, যে মোটা দাগে যে 15-20টা নদী, এই নদীগুলা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। বিশেষ করে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, তারপরে হালদা, ফেনী, এই নদীগুলা মানে প্রত্যেকটা নদীরই একটু মানে গুরুত্ব আছে, এবং এই নদীগুলা আপনাদেরকে জানতে হবে। এই নদীগুলার বিশেষ করে উৎপত্তি স্থল এবং পতন স্থল, এবং বিভিন্ন নদীর সংযোগ স্থল কোথায় এবং কোথায় পতিত হয়েছে, এই জিনিসগুলো একটু জানতে হবে। এই কয়েকদিন একটু স্টাডি করেন, পারবেন। আর একটা জিনিস হলো, আপনাদেরকে যেহেতু কৃষি রিলেটেড, হাওর, বাওর, বিল, লেক, চর, যে হাওর, বাওর, বিল, লেক, চর, এগুলার প্রত্যেকটার একটু বৈশিষ্ট্যটা কি, এবং যেমন বৃহত্তম হাওর কোথায়, তারপরে একটা স্পেসিফিক ভালো মানের একটা হাওর, টাঙ্গুয়ার হাওর কোথায় বলে দিতে পারে, কোথায় জানতে হবে। তারপরে বিল, হাতে গোনা 5-7টা বিল আছে, বড় বড় বিল, বিখ্যাত বিল, যেমন চলন বিল, বিল ডাকাতিয়া, তারপরে এই জিনিসগুলা একটু জানতে হবে। তারপরে আছে কিছু লেক, যেমন কাপ্তাই লেক, এই লেক সম্পর্কে একটু জানবে। আর বিভিন্ন চর, কুকরুমুকরি চর, চর আলেকজান্ডার, চর ফ্যাশন, মনপুরা, চর মনপুরা, এই চরগুলার লোকেশন কোথায়, কোন জেলাতে অবস্থিত, এরকম চর সম্পর্কে যদি আপনি 10-12টা পড়েন, তাহলে মোটামুটি কাভার পাবেন। এই জন্য যে নদ নদীর উৎপত্তি স্থল, পতন স্থল, মিলন স্থল, তাহলে হাওর, বাওর, বিল, লেক, চর, এই জিনিসগুলো সম্পর্কে একটু মোটামুটি পড়াশোনা করবেন, প্রশ্ন কমন পাবেন মাস্ট। আর একটা জিনিস, সেটা হলো যে বাংলাকে গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের দাবি প্রথম কে উপস্থাপন করেন? এই যে বলছিলাম আপনাদের ভাষা আন্দোলন, এই প্রশ্নগুলো ছাড়া ভাষা আন্দোলন আসলে সফল হয় না। এই জন্য ধীরেন্দ্রনাথ দত্ত, এটা আসলে একটু ইতিহাস আছে, যে বাংলাকে গণপরিষদ, সেই পাকিস্তান গণপরিষদে প্রথম সেই কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত প্রথমে এই প্রশ্নটা উপস্থাপন করেছিলেন, যার ফলে এই বাংলাদেশ যতদিন আছে ওনার নামটা ততদিন থাকবে, কারণ বাংলার জন্য তিনি প্রথম এই দাবিটা উপস্থাপন করছিলেন সেই পাকিস্তান গণপরিষদে। এই জন্য আমরা যত বাংলা ভাষা আন্দোলন বলি, সেই ভাষা আন্দোলন সম্পর্কিত এই প্রশ্নগুলা একটু পড়াশোনা করবেন। যদি আপনি টানা 3-4 মাস পড়াশোনা করেন, পরবর্তীতে আপনি আসলে প্রশ্ন অ্যানালাইসিস করে বলতে পারবেন যে আসলে এই প্রশ্নগুলা কোন অ্যাঙ্গেল থেকে হয়। তো সর্বপ্রতি আপনাকে বারবার বলি, আবারও বলি, পড়তে হবে। আর একটা প্রশ্ন, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা কোথায় ঘোষণা করেন? এই যে সেই যে বললাম, যে সেই 52 সালে ভাষা আন্দোলন, 54 সালের যুক্ত ফ্রন্ট, 62 শিক্ষা আন্দোলন, 66 সালের 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, এই যে এর মধ্যে সেই 1966 সালের 6 দফা, এই প্রশ্নগুলো সম্পর্কে, এই ইতিহাসগুলো সম্পর্কে একটা প্রশ্ন আসলে আপনি কমন পাবেন। সেই একটা প্রশ্ন, যে 6 দফা কোথায়, সেটা হলে সেই তৎকালীন পাকিস্তানের লাহোরে উপস্থাপন করা হয়েছিল। আর একটা প্রশ্ন, সেটা হলো বাংলাদেশকে স্বীকৃতি দানকারী মধ্যপ্রাচ্যের প্রথম দেশ কোনটি? তার মানে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ, এখন আসলে দেখেন বাংলাদেশের ঐতিহ্য, সেটা হলো সেই মহান মুক্তিযুদ্ধে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। এই স্বাধীনতা লাভ করার ফলে বাংলাদেশকে প্রথম কে স্বীকৃতি দিয়েছে? তারপরে জাতিসংঘের যে 5টা দেশ আছে, জাতিসংঘের যে স্থায়ী 5টা দেশ, বিশেষ করে চীন, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড এবং আমেরিকা, এই 5টা দেশ কে কত সালে এই 5টা স্থায়ী দেশের স্বীকৃতি, এবং মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা মহাদেশ থেকে, এশিয়া থেকে কে প্রথমে স্বীকৃতি দিয়েছে, ইউরোপ থেকে কে স্বীকৃতি দিয়েছে,
তারপরে উত্তর আমেরিকা থেকে কে স্বীকৃতি দিয়েছে, দক্ষিণ আমেরিকা থেকে কে স্বীকৃতি দিয়েছে, আফ্রিকা থেকে কে স্বীকৃতি দিয়েছে, আবার মুসলিম দেশগুলোর থেকে কে স্বীকৃতি দিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে কে স্বীকৃতি দিয়েছে। এই জিনিসগুলো আসলে জরুরি, কারণ এটা আসলে বাংলাদেশের মানে ঐতিহ্য তো বটেই, বাংলাদেশের অস্তিত্বকে আসলে প্রমাণ করে যে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, তারপরে কোন দেশটা মানে স্বীকৃতি দিয়ে, এটা আসলে বাংলাদেশের ঐতিহ্যের সাথে সম্পর্কিত একটা প্রশ্ন। এই জন্য এই যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ, এই জন্য একটা প্রশ্ন আপনি এখান থেকে পেতে পারেন, কারণ 2021 সালে আসছে এবং নেক্সট পরীক্ষায় প্রশ্ন একটা আসতেই পারে। তো আসলে আজকে এইটুকু আলাপ আলোচনা করলাম। আসলে প্রশ্ন তো 20টা প্রশ্ন তো ভেরিয়েশন থাকবেই। সর্বোপরি আপনারা আসলে একটু লেগে থাকেন, এরকম করে যদি অ্যানালাইসিস করে একটু পড়তে পারেন, আশা রাখি আপনারা এই প্রিলিমিনারি উত্তরানো খুব কঠিন কিছু হবে না। কারণ এখানে আপনাদের 100-তে 100 মার্ক লাগবে না, এখানে আপনাকে মার্ক লাগবে সর্বোচ্চ 60% মার্ক। আপনি যদি ক্যারি করতে পারেন তাহলে আপনি ইনশাল্লাহ রিটার্নের জন্য তখনই প্রস্তুতি নিতে পারবেন। এই জন্য যেভাবেই হোক, প্রশ্ন যত কঠিনই হোক কিংবা যত সহজই হোক, আপনার আসনটি যেন ঠিক থাকে, এই জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। আর এই পড়াশোনার জন্য আপনি আমাদের সাথে লেগে থাকবেন, আর আমাদের ডিরেকশন গুলো যদি মানেন, আপনি ইনশাল্লাহ পাস করতে বাধ্য হবেন। তো আজকের মতো আসলে আমি এখানেই কথা শেষ করছি। দেখা হবে বিজয়ে, সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম। স্যার কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। প্রায় আপনার 9টা থেকে আমাদের লাইভ, সেক্ষেত্রে স্যার লাইভ নিয়েছেন প্রায় এখন 10:30 বাজে। অনেকে আবার আমি দেখতেছি তো আপনারা আবার লাইভ দেখা বাদ দিয়া, মানে আগে লাইভ আমাদের অ্যাটেন্ড ছিল, অ্যাটেন্ড কমে গেছে। কিন্তু একটা জিনিস কি, আপনারা যে এই যে যারা পড়াচুর আছেন, আমাদের লাইভটা কিন্তু গুছালো। স্যার কিন্তু পিএইচসি সম্পর্কে ভালো একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু কথাগুলো বললেন। আপনারা কিছু পড়াচুর আছেন, লাইভ দেখলেন, যে কয়জন দেখছেন আরো নাই, উদাও হয়ে গেছেন গা। এই যে উদাও আমরা হইতেছেন, এই উদাও কিন্তু শেষ পর্যন্ত আপনার উদাও হইতে পারেন। মানে আমাদের সাথে যারা বর্তমানে এখনো লেগে আছেন, তারা মনের ভিতরে বিশ্বাস করেন উপসর কৃষি কর্মকর্তা চাকরিটা আমার চাই বা আমার দরকার। এর জন্য কিন্তু আপনারা কিন্তু আমাদের লাইভে দেখতেছেন, বা স্যার যে কথাগুলো বলছেন গুরুত্বপূর্ণ কথা, একটার সাথে একটা লেস লাগানো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো ব্যাখ্যা সহ আপনাদের কি ডিটেলস সম্পর্কে আলোচনার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে আমরা আগেও বলি, এখনো বলি, আপনি যদি উপসর কৃষি কর্মকর্তা চাকরি পরীক্ষার্থীর জন্য হয়ে থাকেন, পিএইচসি কোন জায়গা থেকে প্রশ্ন করে এটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, পিএইচসি কোন জায়গা থেকে প্রশ্ন করে এটাকে খুঁজে বের করতে হবে, তারপর পরীক্ষা মাঠে নামতে হবে। এর জন্য আমরা আগের নিয়োগে আমরা কথা বলেছি, বাংলা কৃষির কোন কোন টপিক থেকে প্রশ্ন করে এটা আমরা আপনাদের ধারণা দিচ্ছি। আমাদের সুজন স্যার ক্লাস নিয়েছে ইংরেজি কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে, এবারও হতে পারে, এই বিষয়ে ধারণা দিলাম। আমাদের কৃষি ফারুক স্যার ক্লাস নিলেন, তিনি বাংলা এবং সাধারণ জ্ঞান এই বিষয়ে মানে ক্লাসটা নিলেন, আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলেন যে বাংলা কোন কোন টপিক থেকে প্রশ্ন হতে পারে। কারণ আমরা মাঠে না গিয়ে অনেক বই আছে, হিউজ পরিমাণে বই আছে, বাজারে তো গাইডের শেষ নাই, অভাব নাই। আর সকল গাইড আপনি পড়তে থাকলেন, কিন্তু কোন জিনিসটা গুরুত্বপূর্ণ এটা জানলেন না, খালি পড়ে গেলেন, কিন্তু পরীক্ষা হলে যেখান থেকে প্রশ্ন করবে সেই জায়গা থেকে আপনি পড়লেন না। এই তো আমরা মাইট দেখাবেন, ধরা দেখাবেন ওই জায়গায়। কারণ সেক্ষেত্রে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে পিএইচসি কোন জায়গা থেকে প্রশ্ন করে, উপসহকারী প্রকৌশলী বলুন, নার্স বলুন, 10তম গ্রেড এটিও বলুন, বা বিসিএস বলুন। কারণ যেহেতু এখানে বিসিএস মানে 1 গ্রেডের উপরে একটা চাকরি, সেক্ষেত্রে বিসিএস প্রশ্নগুলো আপনাকে ভালো কি রপ্ত করতে হবে। অনেকে বিসিএস প্রশ্ন বারবার রিপিট আসতেছে, এই 10তম এবং নন ক্যাডার লেভেলে যে প্রশ্নগুলো হয় বারবার আসতেছে। আপনারা এখনো সময় আছে, আমার কোচিং ভর্তি হন, এটা আমি বলি না আমার কোচিং এ আসা দরকার নাই। বাসায় আগে পিএইচসি প্রশ্ন সম্পর্কে ধারণা নেন, বাসায় পড়েন, বাসায় পড়ি ভালো একটা কিছু করতে পারবেন। আপনাকে ভয় দেখাইলাম যে বাজারে গাইড পড়বেন আর ফেল করবেন, এটা আমি কখনো বলি না। অনেকে বাজারে গাইড পড়েও চাকরি হচ্ছে, অনেকে কোচিং করার পরেও চাকরি হয় না। আপনাকে ভয় দেখাই তো আমার লাভ নাই। কিন্তু আমরা একটা কথা বলতে পারি কি, আমাদের শীটগুলো একটু গুছানো শীট। কৃষির শীটটা বলেন আমরা একটু গুছায় রাখছি, আমরা যে ইংরেজি শীটে কিছু কিছু শীট আমরা গুছায় রাখছি। যেমন স্যার একটা কথা বলছেন কি, শব্দ থেকে প্রশ্ন আসবে, সেরকম আমাদের এই যে অ্যান্টোনিম থেকে একটা প্রশ্ন মাস থাকবে, সিনোনিম থেকে একটা প্রশ্ন থাকবেই, স্পেলিং থেকে একটা প্রশ্ন থাকবে, ইডম ফেস থেকে একটা প্রশ্ন থাকবে। এই যে কথাগুলো বললাম আমরা রিলেটেড ওয়ার্ড, যেমন কার্ডালের সাথে হার্টের সম্পর্ক ছিল,
এমন আসতে পারে আগামীতে প্রশ্ন আসতে পারে ওয়াটার সাথে ফিশের সম্পর্ক আসতে পারে না, আসতে পারে না, আসতে পারে। সেক্ষেত্রে আমরা বিপদে বেড়ে যাবেন। সেক্ষেত্রে আমরা কিছু শীট গুছায় রাখছি ইংরেজি থেকে একবারে যারা দুর্বল তার জন্য আমরা শীটগুলো তৈরি করছি। আমাদের শীট এখন আমরা 5,000 পেজ অর্ডার দিয়ে আসছে, 2,000 পেজ অলরেডি আসতেছে। আমরা এই যে কুরিয়ারের মাধ্যমে শীটগুলো আমরা পৌঁছাবো। আমাদের শীট সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করছি। আর শীট সম্পর্কে এখন আমরা তো কথা বলবো না, কারণ শীট আপনাদের দেখাইছি, আমাদের গ্রুপেও দেখাইছি। আর আমাদের বুট বই সম্পর্কে সমন্বয়কতা শীট অনেক কোচিং প্রতিষ্ঠান বাজারে গাইড বইতে শীট তৈরি করে না, আমরা ডাইরেক্ট বুট বই। আমার কথা হলো প্রবিধান 11 এবং 2022 এবং আগের কারিকুলাম যে প্রবিধান কৃষি ডিপ্লোমার ছিল ওই প্রবিধান থেকে আমাদের শীটগুলো তৈরি করা। যদি আপনাদের ভালো লাগে না, আমাদের এই বিষয়ে আমার দীর্ঘদিন ধরে অ্যানালাইসিস করতেছে। আমাদের একটা প্ল্যান ছিল যে আমাদের কৃষিবিদ মহাজন হোসেন স্যার যখন উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রকাশ করেন, তিনি কিন্তু উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ প্রকাশ করছেন। তখন থেকে আমার মাথা আমাদের একটা মাইন্ডসেট ছিল, দ্বিতীয় আমার এলাকার লোক, আমার একটা প্ল্যান ছিল যে উপসহকারী কৃষি কর্মকর্তা পোস্টের নামে একটা কোচিং আমি চালু করব এবং আপনার তার স্যারের নামে একটা বই প্রকাশ করবো। এটা মাথা মাথা আমার এখনো আছে। ঠিক আছে, সেই সকল বিষয় চিন্তা ভাবনা করে আমাদের এই কোর্সটাই এসেছি। বাংলাদেশে আরো কোচিং আছে, 14,000 টাকা নিচ্ছে, 15,000 টাকা নিচ্ছে, কিন্তু আমরা টাকা নিচ্ছি সবে মাত্র কি 4500 টাকা। এই 4500 টাকা আমরা 8 মাস কোর্স চালাইবো। সেক্ষেত্রে সপ্তাহে 4টা ক্লাস, একটা মডেল টেস্ট পরীক্ষা, পিএইচসি গেলে আলতু ফালতু কোনো প্রশ্ন করবো না। আমরা পিএইচসি কোন জায়গা থেকে প্রশ্ন করে, বুলেট কোন কোন জায়গা থেকে আঘাত করবো, ওই আঘাত থেকে আমরা প্রশ্ন করবো। মানে পিএইচসির কিন্তু গুণা আছে, যেমন ধর মাছা বলি, বিভিন্ন ধরনের আমরা যে ধান ফসল বলি, ফসল থেকে যেভাবে আপনার করে মানে প্রশ্ন করা হয়, সেই জায়গা থেকে আমরা টপিক ধরে ধরে প্রশ্ন করব, যেন আমাদের সর্বোচ্চটাই কমন আপনাদের মধ্যে পড়ে, মানে কম টাকার ভিতরে। দেখা গেল যে আপনি 15,000 টাকা দিয়ে কোচিং করতেছেন, 15,000 টাকা দিয়ে কোচিং করলেন, কিন্তু পরীক্ষা হলে নম্বর কমন পেলেন কত পেলেন জানেন? 40 নম্বর কমন পেলেন। কথার কথা 40 নম্বর কমন পেলেন। সেক্ষেত্রে আমাদের এখানে যে 4500 টাকার কোর্স প্ল্যানটা যেটা আছে, এটা যদি আপনি যদি 3500 টাকা দিয়ে এখন বর্তমানে অফার চলতেছে ভর্তিটা হন, সেক্ষেত্রে দেখা গেল আমরা এখান থেকে 55 নম্বর কমন পেলেন। এখন আপনার কাছে প্রশ্ন হলো, এই 15,000 টাকা দিয়ে এই কোচিং করাই ভালো না এই 4500 টাকার পরিবর্তে যে আপনি 55 নম্বর হুবহু কমন পেলেন এটাই ভালো? অনেকে সেরা কোচিং আছে, আমার পরিচিত লোক এখন আছে, বন্ধু বান্ধব আছে, উপসর্গে 2বার পরীক্ষা দিতে পাস করতে পারে নাই। কেন পাস করতে পারে নাই? কারণ ওদের শীত নিজের দুর্বলতা শক্তি মিলিয়ে পাস করতে পারে নাই। সেই কারণে গতবার যারা পিলিতে পাস করতে পারেন নাই, একবারে নিম্নমানের মার্ক ছিল 30 পর্যন্ত। এটা কিন্তু পিএইচসি আমাদের বলে নাই যে 30 পাই আমরা পাস করেছি, এটা কিন্তু বলে নাই। কিন্তু আমরা একটা ব্যক্তিগত ধারণা, অনেকে আপনারাই বলছেন ভাই আমি 30 পাই পাস করছি, রায়হান ভাই আমি 30 পাই পাস করছি, কেউ বলছেন যে 35 পাই পাস করছি, কেউ বলছেন 40 পাই পাস করছি, কিন্তু আমরা নানান সম্ভব ধরে নিচ্ছি 30 পাস ছিল। এখন যেহেতু প্রতিযোগিতা কতবার ছিল, 22,484 জনের, বারবার আমি বলার চেষ্টা করি 22,484 জন তো পরীক্ষা দিতে যায় নাই, আনুমানিক আরো 19,000 20,000 পরীক্ষা দিতে গেছে, সেক্ষেত্রে 6,711 জন বিলিটি গেছে। এবার ধরেন আনুমানিক বেশি পরীক্ষা দেবে, ধরেন 36,000 32,000 পরীক্ষা দেবে, সেক্ষেত্রে কিন্তু গতবার থেকে আবার কিন্তু ফাইটিংটা একটু বেশি হইব। আর লিখিত পরীক্ষাতে আপনার সিলেবাসটা দেখছেন, গতবার ইংরেজি অ্যান্সার না করেও চাকরি হয়েছেন, কিন্তু এই শর্ত ছিল না ইংরেজি পাস করতেই হবে। কিন্তু এবার কিন্তু ডাইরেক্ট পিএইচসি একবারে নন কাটার নীতিমালা ডাইরেক্ট সরাসরি বলে দিছে যে ইংরেজিতে মিনিমাম 10 পেতে হবে 40-এর ভিতরে, 25% মার্ক। সেক্ষেত্রে কিন্তু এবার ইংরেজিতে যারা তার নম্বর পড়াইতে পারেন নাই, আগের নিয়োগের সাথে এখন নিয়োগ মানে উপসর্গী শিক্ষক একজন চাকরি করে, তো ভাই আমি ইংরেজি অ্যান্সার করি নাই, কিন্তু চাকরি হয়ে আছে, কিন্তু ওই ভাই পরামর্শ ইংরেজি পড়াবাতে খালি শুধু আমরা কৃষি পড়বেন, সাধারণ জ্ঞান পড়বেন, যা দেখলেন ইংরেজির ডাব্বা গেলেন, আর ডাহা ফেল, তা লাভ হইল না। তো আপনার শেষ পর্যন্ত মানে সাকসেস পর্যন্ত যেতে পারলেন না, তাহলে মাঝখানে আপনি চাকরি বাদ দিয়ে এই পড়াশোনাটা যে করলেন এটা টাকা মিশতে, মানে একবারে টাকা নষ্ট। এই যে বই ঘাটাঘাটি করলেন, এই যে আমার এমনি দেখতেছেন লাইভ দেখতেছেন, এটা একবার দেখা মানে মিথ্যা, এটা দেখা মানে একদম লস। সেক্ষেত্রে আমি এখনো বলি, এখন আপনাদের সময় আছে, 10ম গ্রেডের একটা চাকরি, স্যার কিন্তু একটা কথা বলছেন, অন্তপক্ষে 100 বছরের এই চাকরিটা হলে আমরা 100 বছর একটা সময়টা আপনি পাবেন। কারণ কি পাবেন, আপনি করে যাবেন 60 বছর পর্যন্ত, আপনার ছেলে মেয়ে এই চাকরির সুযোগ সুবিধাটা ভোগ করবেন, টাকা পয়সা থাকবে, ছেলে মেয়ে ভালো করে পড়তে পারবে, প্রায় 100 বছর এই সুযোগটা আপনার চলে আসবে। সেক্ষেত্রে আমরা এই কিছু কয়টা মাস 5টা 7টা 8টা মাস পড়াশোনা করতে পারবেন না, এটা তো হয় না। পৃথিবীতে কিছু কিছু জিনিস মানে লজিক সবকিছু মিলাই হয়, রাত্রে পুরো দিন আসে, এটা স্বাভাবিক নিয়ম। আর কিছু কিছু জিনিস আছে 5 জন 2 জন ভালো করে পড়া পড়ে চাকরি হয় না, বিভিন্ন কারণবশত সমস্যা দেখা দেয়, 2-একটা ব্যতিক্রমী হয়। আর সবাই তো আমরা নিটন, আমি যদি বলি ভাই আমি নিটনের মতো আমি আবিষ্কার করে দিলাম এক সপ্তাহ আমি দিতে পারবো না, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে আমি কবিতা গল্প লিখতে পারবো না, কারণ ওইরকম মেধা আমাকে দেয় নাই। সেক্ষেত্রে
অন্তপক্ষে পিলিতে আপনি 100 মধ্যে 100 পাওয়া প্রয়োজন নাই। সেক্ষেত্রে কিভাবে আমরা 60%, আমরা সবসময় বলি, আমাদের এই যে ফারুক স্যার এই কথাই বললেন, পিএইচসি নিয়োগে যদি 60% নাম্বার পেতে পারেন, বিসিএস বলেন, নন ক্যাডার বলেন, যেটাই বলুন, সেক্ষেত্রে যদি 60 নাম্বার উঠাইতে পারেন, আপনার সেফ জোন, মানে নিরাপত্তা, সিকিউরিটি, নিরাপত্তা, এর উপর নিরাপত্তা হয় না। ওই ভিখারির মতো 35 পাবেন, 35 পেয়ে করবেন পিলি রিটেন পরীক্ষা দিমু, বই কিনবো কি কিনবো না, পড়মু কি পড়বো না, দেখা গেল যে আপনার মন দুর্বল, হাড় দুর্বল আপনার। আমরা যদি করেন আমার 65 মার্ক থাকে বা 61 মার্ক থাকে, সেক্ষেত্রে আপনার বুকের স্পিডটা বেশি হইব, যে আমি ফাইটিং করার মতো একটা যোগ্যতা রাখি। সেক্ষেত্রে আমি বলি এই 60 মার্কই হচ্ছে আপনার শক্তির একটা মার্ক। হ্যাঁ, তারপরেও মার্ক যদি কম পান, 50 পাইলেও সেফ জোন, 45 পাইলেও সেফ জোন, কিন্তু সেফ জোনের ভিতরে হলো এই 60 মার্ক পাওয়া লোক কম। সেক্ষেত্রে 100 মধ্যে 60 মার্ক পাইলে আপনি মোটামুটি যে এসও পাওয়ার একটা যোগ্য প্রার্থী হয়ে যাবেন। সেক্ষেত্রে আমাদের কোর্স প্ল্যান এখন অফার আওতায় আছে। অফার আওতায় আমরা অফার আওতায় 4500 টাকার পরিবর্তে আমরা এখন নিচ্ছি 3500 টাকা, 3500 টাকা। ঠিক আছে, এখন এই 3500 টাকা 2 কিস্তিতে দিতে পারবেন। সেক্ষেত্রে 2500 টাকা প্লাস 1000 টাকা, সেটা আমরা কুরিয়ার মাধ্যমে দিব। সিট কুরিয়ার মাধ্যমে পাওয়ার আগে আপনাকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিট দিব, পিডিএফ পাঠিয়ে দিব। আগে পিডিএফ পড়তে থাকবেন, এদিকে আমাদের সিট কার্যক্রম চলতে থাকবে। মানে সহজ, প্রযুক্তির মাধ্যমে যেভাবে সহজ করা যায় সেভাবে একবার হাতের লাগালে সিট দিয়ে দিব। পিডিএফ ওপেন করবেন আর মোবাইল রুটে স্ক্রিন করে খালি পড়বেন, সহজ একটা বিষয়। এখন আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান, আমাদের নাম্বারটা আছে, আর নাম্বার আমি একটু লিখে দেই। আমাদের 01912859820, অর্থাৎ 09128598820। এবং আর একটা নম্বর হচ্ছে গ্রামীণ নাম্বার 01312859820। এটাও আমাদের গ্রামীণ নাম্বার। বাংলা নেটের সমস্যার কারণে আমরা গ্রামীণ নাম্বারটা অ্যাড করছি। একই নাম্বার, সেম নাম্বার, শুধু 9 এর পরিবর্তে 3 বসালে আমার কাছে কল চলে আসবে। যদি আমাদের কোচিং করতে চান বা না করতে চান, চাকরি আবেদন সম্পর্কে আর বিভিন্ন বই সম্পর্কে যদি আমাদের কাছে তথ্য নেন, আমরা আপনাকে তথ্য দিব। আমাদের কোচিং করলেই যে আপনাকে আমরা তথ্য দিব কথাটা এমন না। আর আমাদের বুট বই সম্পর্কে অনেকে বলেন যে ভাই বুট বই আমার চাই, কারণ দেখেন বুট বইটা আমরা অনেক কষ্ট করে সংগ্রহ করছি। আর বুট বই দিলে আপনারা এই যে সময়টা আছে বুট বই রিডিং করতে সময়টা চলে যাবো, বুঝতে পারবেন। সেক্ষেত্রে বুট বই চিন্তা না করে আমাদের সিট যদি পড়েন, আমাদের সিট থেকে, বুট বই থেকে আমাদের সিটটা তৈরি করা। সেক্ষেত্রে আপনারা সিট যদি নেন তাহলে আমাদের আলহামদুলিল্লাহ ভালো কথা। আর যখন না ভাই সিট টিট কোনো কিছু নাই, আমি পড়াশোনা টাকা কোনো খরচ করতে রাজি না, বাজারে কিছু গাইড কিনে বাসায় পড়বো, হ্যাঁ পড়তে পারেন। সেক্ষেত্রে আপনার পেলে পাস করবেন। আর এখন আমরা শেষ পর্যন্ত আপনারা আমাদের লাইভ কে কোথায় থেকে দেখতেছেন আর যদি একটু কমেন্ট করেন, আমাদের কৃষিবিদ ফারুক স্যারের যে ক্লাসটা দেখলেন কেমন লাগলো। আর স্যার কিন্তু, আমি একটা কথা বলি, আমি কিন্তু আগে একটা কথা বলছি, এর আগে প্রথম যদি লাইভ শুরু করছি একটা কথা আমি আগে বলছি, আমি সরল সহজ লোকের সাথে ঘোরাফেরা বেশি করি, ভাব টাইপের লোকের সাথে আমি ঘুরি না। আগে থেকেও ঘুরি না, এখন আমি ঘুরি। যদি একা একা বয়ে থাকবো তাও থাকবো আমরা। আমাদের ফারুক স্যার হচ্ছে মাটির মানুষ, সাদা সিধে, যে কোনো বিষয়ে প্রশ্ন কর্ম উত্তর দিতে পারবেন। আপনার যারা ভাব দেখাইবো স্যারে ওইরকম না, সাদা সিধের লোক, যেভাবে থাকবেন সেভাবে স্যারের প্রশ্ন উত্তর দেবো। আর তিনি তো স্যার একটা কথা বলেন যে আমাদের যদি কৃষিবিদরা এই জায়গায় আবেদন করতে সুযোগ দিত, তাহলে কৃষি ডিপ্লোমারা কিন্তু এই জায়গায় চাকরি পেত না। এত সহজ প্রশ্ন করার পরও আপনারা যদি পিলিতে টিকতে পারেন না, বা গতবার অনেক পিলিতে ফেল করছে, গতবার যারা ফেল করছেন ওদের আমার দরকার, ওদের পিলিতে আবার পাস করতে পারলে আমি সার্থক। ওই লোকগুলি আমার দরকার। আমার ফ্রেন্ড একটা আছে, ওকে আমার খুঁজে ফোন দিয়ে নিয়ে আসবো, তুই আমার কোচিং এট পাস করতে পারস নাই, এবার যেন পাস করতে পারস। ঠিক আছে, আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটা দেখলেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে এখন আমরা উত্তর দিব। আবেদন সম্পর্কে অন্য কোনো বিষয় সম্পর্কে যদি তথ্য থাকে, এখন আপনার সাথে আমরা সরাসরি কথা বলবো, কমেন্টের মাধ্যমে কথা বলবো। ঠিক আছে, দেখি যাবে। আপনারা একটু কমেন্ট করুন, কমেন্ট করলে আমরা একটু আপনাদের উত্তরগুলো একটু দিব। আমরা কমেন্ট করতে থাকুন। কে বলছে? রাসেল আহমেদ বলছে জামালপুর সদর থেকে। নিবাস রায় লিখতেছেন নীলফামারী থেকে দেখতেছি। মিজানুর রহমান দেখতেছেন খুলনা থেকে, ধন্যবাদ। এরপরে সিরাজগঞ্জ থেকে দেখতেছেন ওমর ফারুক, ধন্যবাদ। ওমর ফারুক সম্বন্ধে আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট। এরপরে আরো দেখি কি বলছে, স্যার বইটা
কিনবো উপসহকারী কৃষি কর্মকর্তার জন্য প্লিজ জানাবেন। এন্ড বাজারে অনেক প্রকাশনী বই আছে, আপনি বই কিনতে পারেন, আমরা না করবো না, আমরা কোনো প্রকাশনীর পক্ষে না। যেন একটা প্রকাশনীর নাম বললাম, ওই প্রকাশনী বলবো শুধু আমার প্রকাশনীর নাম বলে আপনি তো বললেন না। আমরা কোনো বাজার প্রকাশনীর নাম বলি না, কিন্তু আপনি একটা জিনিস করতে পারেন, পিএইচসি সম্পর্কে যারা ভালো বুঝে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই আমার নন ক্যাডার লেভেলে কোন বইটা প্রয়োজন, বা উপসহকারী কৃষি কর্মকর্তা বিগত চাকরি করে বা পরীক্ষা দিছে তাদের জিজ্ঞাসা করবেন, আমার মুখ থেকে আমি বলি না। বাজারে বই, দুইটা বই, কয়েকটা বই কম্পেয়ার করে দেখবেন কোন বইটা ভালো, সেই বইটা আপনি কিনবেন। যদি কোচিং করার মতো অর্থ যদি আপনাদের কাছে না থাকে। রাসেল রাসেল মাহমুদ লিখতেছেন অনেক ভালো লাগলো, হ্যাঁ ভালো লাগলো। তার রহমত আলী রাকিব লিখতেছেন কুমিল্লা থেকে, হ্যাঁ ধন্যবাদ। আমাদের লাইভ প্রথম প্রায় কিছু লোক ভালো লোক সংখ্যক ছিলেন, কিন্তু স্যার ক্লাসটা লং নেওয়ার কারণে আপনারা মোটিভেট হারিয়ে ফেলছেন। এই যারা মোটিভেট পরাচুররা কিন্তু অনেক লাইভ স্কিপ করছেন। কিন্তু দেখেন এই 10ম গ্রেডের একটা চাকরি, যারা এই সম্পর্কে ভালো বুঝে ওদের পাশে হইলেও ঘুরেন। যারা পিএইচসি সম্পর্কে ভালো বুঝে, যেমন বিসিএস ক্যাডার যারা আছে, যারা নতুন নতুন পরীক্ষা দেয় বিসিএস, বড় ভাইদের কাছে রাত্রে হলেও সকাল হইলেও ফোন দেন, আমি এখন ঘুমাইতেছি, দুপুরে ফোন দেয়, স্যার এখন কি করতেছেন, আমি এখন গোসল করতে আছি। অন্তপক্ষে বিকেল ফোন দিল, বারবার এদের পাশে ঘুরেন। কারণ যে এই পথে রাস্তা হাঁটতেছে তার পাশে একটু সময় দেন, কারণ আপনারা কিন্তু এখন কোন যাত্রা শুরু করেন না। সেক্ষেত্রে আমাদের ভিডিওগুলো দেখবেন, আর আমাদের ভিডিওগুলো যারা মূলত দেখেন, আর আরেকটা আপনাদের একটা সুযোগ দিচ্ছি, আপনারা যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করেন তাদেরকে আমরা ফ্রিতে একটা মডেল টেস্ট নেওয়ার একটা ব্যবস্থা করি। ফ্রি মাসে 2টা মডেল টেস্ট ফ্রিতে নেওয়ার ব্যবস্থা করি। উপশহরী কৃষি কর্মকর্তার পিএইচসি র্যাঙ্কের সিস্টেম, মানে কোথায় আলতু ফালতু মডেল টেস্ট না, বাজারে গাইড বই আছে হুবহু উঠাই দিলাম তা না, একবার পিএইচসি যে জায়গা থেকে প্রশ্ন করে ওই জায়গায় বুলেটের মতো আমাদের মডেল টেস্ট পরীক্ষা হবে। সেক্ষেত্রে ইংরেজির জন্য কিভাবে প্রিপারেশন নিব? ইংরেজির জন্য আমরা আসলে ইংরেজি প্রশ্নগুলো আগে, এই বিগত প্রশ্নটা আমাদের স্যার ক্লাস নিয়েছেন, ওখানে একটু ব্যাখ্যা সহ পড়বেন। আর ইংরেজি পিএইচসি কোন অ্যাঙ্গেলে প্রশ্ন করে ওই জিনিসগুলো আপনার রপ্ত করবেন, আগে আমি এই কথা বলছি, সেই অনুযায়ী আপনার পড়াশোনা করবেন। সকলকে ধন্যবাদ। রহমত আলী সম্মত দেখছেন কুমিল্লা থেকে, সকলকে ধন্যবাদ। আর আমাদের কোর্স পালনের কথা বললাম, আমি যদি 2500 টাকা অফার আওতায় চলতেছে, এখন ভর্তি হতে পারবেন। আমাদের এই অফারটা বন্ধ করে দেবো আমরা, 4500 টাকায় আমরা চলে যাবো। সেক্ষেত্রে আপনার তাড়াতাড়ি আমাদের এই কোর্স প্ল্যানে ভর্তি হয়ে যান। আমাদের স্পেশাল ক্লাস সম্ভবত আগামী এই সপ্তাহের মধ্যেই শুরু হবে। আর আমাদের আগামী শুক্রবার একটা মডেল টেস্ট পরীক্ষা হবে, 100 নম্বরের পরীক্ষা, মানে আগামী শুক্রবার থেকে আমাদের উদ্বোধন শুরু হবে। সেক্ষেত্রে আপনাদের জন্য আমরা ওয়েট করছি। এখন আবেদন লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ। অনেকে আবেদন করতে পারেন নাই, বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। যদি কোনো আবেদন নিয়ে কোনো সমস্যা থাকে, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ করছি কিভাবে আবেদন করতে হয় এবং কি কি তথ্য দিয়ে আবেদন করতে হয়, এটাও আমরা প্রকাশ করছি। এবং সার্কুলার নীতিমালা কি অনুযায়ী কি কি লাগবে এটাও আমরা বলে দিচ্ছি, আর মুখের কথা না। পিএইচসি তাদের আবেদনের কপিতে কি কি লাগবে ওই তথ্যগুলি পরে আমরা শোনাইছি, এবং কোন তথ্যগুলো লাগবে না আবেদনের সময় বলে দিচ্ছি। আমাদের ভিডিওগুলো দেখবেন। আর সর্বোপরি কথা হচ্ছে, এখনো সময় আছে, শেষ চেষ্টাটা করেন। চাকরি না হলেও শেষ চেষ্টাটা আপনি করেন, কারণ 10ম গ্রেডের চাকরি 2360 জন পোস্ট, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তায় বড় একটা পোস্ট। এই পোস্টে যদি চাকরি না নিতে পারেন, ওই যে অনেকে বলেন পড়া কপাল, বাগধারা একটা প্রবাদ আছে না, পড়া কপাল যাদের পড়া কপালে, এইরকম লোক যারা আছেন, হেলায় খেলায় সময় নষ্ট করবেন, পিলিতে হয়তো টিকবেন, নেতা ধরা খাবেন। এরকম যেন না হয়, এখনো সময় আছে, শেষ চেষ্টাটা করেন। 10ম গ্রেডের একটা চাকরি, স্যার কিন্তু একটা কথা বলছে, 100 বছর এই সুযোগ সুবিধাটা ভোগ করবেন। আপনার চাকরিটা হলে আপনার ছেলে মেয়ে আর কৃষি অফিসারে চাকরি করে, আপনার পিতা পরিচয় দিবে, আপনার আত্মীয় স্বজন পরিচয় দিবে। এখন আপনি যদি ঘুমায় দিন কাটাইতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কথা আমি পড়লাম, আপনি পড়লে পড়েন, না পড়লে পড়েন। আর চাকরি পেলে তো 2 টাকা দিবেন না, যে রায়ন ভাই যে কথা বলছে 2 টাকা আমাকে দিবেন না। কিন্তু আপনাকে আমি ভালো একটা সাজেশন দিই, আমার কোচিং এ ভর্তি হওয়ার দরকার নেই, বাসায় থেকে হলেও পড়েন। এটি হচ্ছে মেন কথা, বাসায় থেকে হলে আপনি পড়েন। এখন আমরা লাইভ শেষ করে দেবো। রহমত আলী লিখতেছেন নাকি ভাই ভয় তো রিটেনের জন্য, সমস্যা নাই। রিটেনের জন্য রিটেন মূলত আপনার উপর নির্ভর করবে, আপনার কতটুকু বেসিক আছে আর কতটুকু লেখার স্পিড আছে, এটার উপরে ডিপেন্ড করবে। এখন আমরা লাইভ শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।